হ্যালো স্টুডেন্ট, আমি প্রদীপ সাহেব আমি তোমাদের ক্লাস নিতে আসলাম। ম্যাথ ক্লাস 9 নবম শ্রেণী তোমাদের যে রায়োমাটির প্রশ্নবিচিত্র আছে ফার্স্ট সামেটিভ ক্লাস নিয়ে এসেছি। তো দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ রায়োমাটির প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ পেজ 167 পাতা আছে। যে প্রথম স্কুলটা স্কুল 1 স্কুলটা দেখবা, তোমাদের যেটা স্কুলটা আছে তো আলিপুরদুয়ার হাই স্কুল এই স্কুলটা আছে। তো এই স্কুল থেকে তোমাদের ক্লাস দেবো। যে এই যে তোমাদের রায়োমাটিন প্রশ্নবিচিত্রা বইটা আছে নবম শ্রেণী, তাহলে এই বইটা তোমরা পেয়ে গেছো সবাই হাতে। আর ফার্স্ট ইউনিট টেস্ট আজকে আমরা চালু করে দেবো প্রথম স্কুল। এর আগের তোমরা ক্লাস 8-এ যখন পড়তা তা আমি ভিডিও দিয়েছি, থার্ড ইউনিট টেস্টে আমি দিয়েছিলাম, কিছু রায়োমাটিন থেকে ক্লাস দিয়েছি। কয়েকজন তোমরা ছিলা যে আমাকে চেনো, তো সবাই আমাকে জানো না, যেহেতু আমি শেষের দিকে কিছু ক্লাস দিয়েছিলাম। তো এবার থেকে আমি প্রথম থেকেই শুরু করব তোমাদের ক্লাস দেওয়া। তো রায়োমাটিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট থেকে আজকের প্রথম ক্লাস। তো ক্লাস শুরু করে দেবো আমি তোমাদের। তো ক্লাস শুরু করার আগে আমি যেটা বলবো যে তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, এবং তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো আমরা দেখে নেব আজকের ক্লাসের অঙ্কগুলো আমাদের কী আছে। তো একের অঙ্কগুলো নিয়েছি আমরা। তো একের অঙ্কগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো আগে প্রথমে আমরা এমসিকিউ অঙ্কগুলো করব। তো এই যে তোমাদের বইটা আছে রায়োমাটি প্রশ্নবিচিত্রা, তাহলে বইটা তোমাদের হাতে নিয়ে আমার সঙ্গে অঙ্কগুলো একসঙ্গে করতে হবে। চলো আমরা একসঙ্গে অঙ্কগুলো করি। তো দেখো যে একের একটা কি বলছে আমাদের এখানে। একের এক প্রশ্নটা আছে, দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা কি সংখ্যা হবে। এখানে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, মৌলিক সংখ্যা আছে, কোনোটি নয়। তো দুটি পূর্ণ সংখ্যার কথা বলেছে। দেখো দুটি পূর্ণ সংখ্যা, তোমরা পূর্ণ সংখ্যা জানো, পূর্ণ সংখ্যা কারা হয়। দেখো পূর্ণ সংখ্যার যদি সেটটা বলি, কারা কারা পূর্ণ সংখ্যা হবে। জিরোটা হবে আমাদের পূর্ণ সংখ্যা, 1 2 3 এরা সবাই পূর্ণ সংখ্যা, -1 -2 -3 এরা সবাই পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এতগুলিকে আমরা নিয়ে আমরা পূর্ণ সংখ্যার সেট তৈরি করতে পারবো, তাই না। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে এখানে যে আমরা লিখেছি দেখো 1 2 3 4 5 6 চলতে থাকবে, তুমি সংখ্যাগুলো গুনতে থাকো, যত গুনবা ততই পূর্ণ সংখ্যা। -1 -2 -3 -4 -5 -6 সবাই কিন্তু পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এরা সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তা আমাদের বলেছে দুটি পূর্ণ সংখ্যার গুণফল কত হবে। যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নিয়ে নাও, 2 আর 3 নিয়ে নিলাম, এদের গুণ করো, কত হবে 6 হবে। এখান থেকে আমি নিয়ে নেবো, দেখো এটা যদি আমরা এখানে -4 -2 গুণিত -4 করলাম, এটা কত হবে 8 হয়ে যাবে। তা দেখো তো এখানে 8টা আমাদের পূর্ণ সংখ্যা, 6টা পূর্ণ সংখ্যা। তা দুটি পূর্ণ সংখ্যার গুণফল আমরা কি পাচ্ছি, পূর্ণ সংখ্যাই পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা এ নাম্বার পেয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যা হবে। দুটি পূর্ণ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যা হবে, অ্যান্সার এ। এবার আমরা 1-এর 2-এরটা করাবো। তো 1-এর 2-এরটা বলছে দেখো এখানে 3x + 2y = 5 দেওয়া আছে। তো এখানে বলেছে এই যে সমীকরণের সমাধান সংখ্যা হবে কতগুলি হবে। একটি বলেছে, দুটি বলেছে, সসীম বলেছে, কোনোটিই নয় বলেছে। আচ্ছা তোমাদের বলে রাখি যে আমি কিন্তু সম্পূর্ণ পাঠ করাবো। যে এই যে স্কুলটা আছে এক স্কুলটা সম্পূর্ণ পাঠ আমি করে দেখাবো। স্কুল ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো, তো দেখো এখানে আমাদের যে সমাধান সংখ্যা চেয়েছে, আমরা সমাধান সংখ্যা কি করে পাবো। যখন দুটি সমীকরণ থাকবে, দুই চল বিশিষ্ট দুটি সমীকরণ যখন থাকবে তাদের সমাধান করে আমরা সমাধান করতে পারবো। এখানে তো একটি সমীকরণ আছে, তাহলে একটি সমীকরণ থাকলে সমাধান তো করতে পারবো না। দুই চল বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে দুটি চল আছে x ও y, তার জন্য এটাকে বলবো দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ। এক ঘাত আছে দেখো পাওয়ারটা, তার জন্য রৈখিক সমীকরণ। তো দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ যদি সমাধান করতে চাই তাহলে আমাদের দুটি সমীকরণ দরকার, দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ। একটি সমীকরণ আছে দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ, তার জন্য এর সমাধান কিন্তু সম্ভব নয়। তাহলে সমাধান সম্ভব নয়, তাহলে দেখো তো কত নম্বর অপশানটা হবে, ডি নাম্বারটা হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনোটি হবে না। তাহলে আমরা পেয়ে যাবো এই যে একটি হবে না, দুটি হবে না, সসীমও হবে না। তাহলে অ্যান্সার হবে আমাদের কোনোটি নয়, ডি নাম্বার অপশানটা। 3-এরটা আমাদের বলেছে দেখো 2x + 5 একটা রাশি দেওয়া আছে, এই রাশিমালার পাওয়ারে 0 আছে। তাহলে দেখো তোমাদের জানতে হবে এটা সূচকের অঙ্ক আছে। তাহলে যে কোনো রাশি বা সংখ্যার উপরে পাওয়ারে যদি 0 হয়, তাহলে পাওয়ার 0 হলে আমরা সেই রাশির মানটা 1 পেয়ে যাবো। তাহলে এর মানটা কত হবে 1, পাওয়ার 0 আছে বলে পুরো রাশির মানটা আমরা পেয়ে যাবো 1 পেয়ে যাবো। দেখো 1 কত নম্বর অপশানে আছে, আমাদের সি নাম্বার অপশানে আছে। তাহলে অ্যান্সারটা আমরা সি পেয়ে গেলাম। 4-এর প্রশ্নটা দেখো আমাদের এখানে আছে 20 ⁻⁻x = 1/7 আছে। তাহলে আমাদের মানটা পেতে বলেছে 20 ⁻² 2x, এর মান কত হবে। তা দেখো আমরা কি করব, এটাকে একটু সরল করব। যে এই যে পাওয়ারটা 2x আছে, তাহলে আমরা এখানেও 2x পাওয়ার নিয়ে আসবো। তা দেখো তো, তাহলে আমাদের কিছু পাওয়ারে এমন কিছু সংখ্যা বসাতে হবে, এখানে যেন এদের গুণফলটা কী হয়ে যাবে 2x যেন হয়ে যায়।
তাহলে 2x পাওয়ার জন্য আমরা এখানে -x আছে, তাহলে -2 দিয়ে পাওয়ারটা দিব তার উপরে, কারণ -2 পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাই এই দুটো পাওয়ার গুণ হয়ে কত হয়ে যাবে দেখো 2x পেয়ে যাবো। তার জন্য আমরা উভয় পক্ষে পাওয়ারে আমরা -2 নিয়ে নেব। এদিকে নিয়েছি -2, এখানে 1/7 আছে, তাহলে পাওয়ারটা এখানেও -2 নিতে হবে। মানে সমীকরণে বাঁদিকে যা কাজ করব ডান দিকে তাই কাজ করতে হয়। তা দেখো আমরা -2 নিলাম, কেন নিলাম? কারণ এই দুটো গুণ হয়, পাওয়ারে গুণ হয়, তা গুণ করে কত পেয়ে যাবো মাইনাস প্লাস, আর 2 আর x গুণ করে 2x হয়ে যাবে। দেখো এভাবে চলে আসবে আমাদের, তখনই আমাদের এদিকে যা হবে সেটা আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে। তো এটা যদি আমরা সরল করে নিই দেখো, তাহলে এটা আমরা পেয়ে যাবো 20, ঠিক আছে। তাহলে এই যে দুটো পাওয়ার যদি গুণ করে নাও, তাহলে প্লাস আমরা লিখলাম না, আর 2 আর x গুণ করে 2x, দেখো 20 2x চলে আসলো আমাদের, 20 টু দি পাওয়ার 2x। আমরা সহজ কথায় 20 মাথায় 2x এরকম বলে দিই, বা 20 মাথায় 2x যাই হোক, তো এটাকে বলতে হয় 20 টু দি পাওয়ার 2x, ঠিক আছে। মানে টু দি পাওয়ার আছে বলে, যাকে আমরা ঘাত বলি, যে ঘাতটাকে পাওয়ার বলা হয়। তাহলে আমরা যে উচ্চারণটা করব 20 টু দি পাওয়ার 2x, এটা সমান কত? এবার এখানে যে সরলটা করি দেখো, 1/7কে 7 টু দি পাওয়ার -1, পাওয়ারে -1 দিতে পারবা, 1 আছে তাদের মাইনাস দিয়ে লিখতে পারবা, ঠিক আছে। এভাবে করা যায়, সূচকের নিয়ম আছে, কারণ মাইনাস পাওয়ার থাকলে 1 হয়ে যায়, আর 1 ছিল বলে মাইনাস পাওয়ার করে দিলাম, আর এখানে -2 ছিল। আচ্ছা, এদিকে তো এটা পেয়ে গেলাম, সেটা এটা সরলটা করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা পাওয়ার পর যদি আবার গুণ করি মাইনাসে প্লাস, আর 2 একে 2, তাহলে এখানে 7 স্কোয়ার হয়ে গেল। 7 স্কোয়ার যদি ভেঙে দাও, তাহলে 7 × 7, দেখো 7টা গুণ হবে 2 বার, যেহেতু 2 পাওয়ারে আছে, 7 সাথে গুণ করো, আমরা গুণ করে 49 পেয়ে যাবো। তো অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম 49। তা 20 টু দি পাওয়ার 2x এর মান কত? 49। দেখো 49 কত নম্বর অপশানে আছে? আমাদের সি নম্বর অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের সি নম্বর। 5এর প্রশ্নটা দেখো আমাদের আছে a/b + b/a = 1 দেওয়া আছে। তাহলে এটা হলে আমাদের প্রমাণ করতে, মান বের করতে বলেছে a³ + b³ এর মান কত হবে। আচ্ছা, এর সাহায্য নিয়ে আমরা কিন্তু এর মানটা বের করব। তো দেখো আমরা কীভাবে মানটা পাচ্ছি, প্রথমে আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করে নেব। তাহলে এখানে লসাগু করো, দেখো ba লসাগু ba, আর এখানে b মিলে গেল, তাহলে a আর a গুণ করে a² প্লাস এখানে a মিলে গেল, তো b থাকলো, b আর b উপরে গুণ হয়ে যাবে b², ভগ্নাংশের যোগবিয়োগ হয়, আর 1 থেকে গেল। আচ্ছা, এবার যে বর্জগুণ করে দিই, তাহলে a² + b² সমান এটা কী হবে, এর সঙ্গে গুণ হয়ে ba-কে আমরা ab লিখতে পারবো, তো আমরা ab লিখে দিলাম। সবাইকে বাদিকে নিয়ে আসি, a², আচ্ছা মাইনাস abটা এখানে নিলাম, প্লাস b² পরে লিখলাম, বাদিকে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, এদিকে 0 থেকে গেল। এখন দেখো আমরা এটা মান পাওয়ার জন্য আমরা একটা বুদ্ধি করছি, আমরা উভয় পক্ষে গুণ করে দেবো, a + b দিয়ে গুণ করে দেবো, a + b, তাহলে a² - ab + b² ছিল, এর সঙ্গে গুণ করেছি a + b, আর এখানে 0 × a + b, দেখো বাঁদিকে a + b, তো ডান দিকে a + b। এবার এখানে লক্ষ্য করো, এটা আমাদের একটা সূত্র আছে, এটা উৎপাদকের সূত্র আছে, a³ + b³ এর সূত্র আছে। সূত্রটা হলো a + b × a² - ab + b², তো এটাকে লিখতে পারবো আমরা a³ + b³। তোমাদের এটা জানতে হবে সূত্রগুলো, a³ + b³ এর সূত্রই এটা, a³ + b³ এর সূত্র হচ্ছে a + b × a² - ab + b², সরি স্কোয়ারটা ছুটে গেছে, তাহলে এখানে স্কোয়ারটা দেবো, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমাদের এটা 0 সঙ্গে গুণ, তো 0 সঙ্গে যাই গুণ হোক না কেন এটা 0ই হবে। তাহলে a³ + b³ এর মান চেয়েছিল, তাহলে মানটা কোথায় পেয়ে গেলাম আমরা? 0 পেয়ে গেলাম। তাহলে দেখো 0 কত নম্বর অপশানে আছে? ডি নম্বরে আছে, তাহলে অ্যান্সারটা আমরা ডি পেয়ে গেলাম। আর 6এর প্রশ্নটা দেখো আমাদের এখানে বলছে y অক্ষের সমান্তরাল সরলরেখা বের করতে বলেছে। y অক্ষের সমান্তরাল সরলরেখা কী হবে? দেখো আমরা এই যে দেখো স্থানাঙ্ক অক্ষ দুটি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ হচ্ছে এটাকে এক্স অক্ষ বলা হয়, এক্স ডেসকে এক্স অক্ষ বলা হয়, আর এদিকে থাকে ওয়াই আর ওয়াই ড্যাশ, এটাকে ওয়াই অক্ষ বলা হয়, ঠিক আছে। তোমাদের জানতে হবে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমাদের বলেছে ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে ওয়াই অক্ষ আছে, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যদি আমরা ধরো এভাবে দিই, এই যে সরলরেখার একটা, এই সরলরেখাটা নিলাম, এই সরলরেখাটাকে আমরা এ, এটা বি বলে দিলাম। এই যে ওয়াই অক্ষের সমান্তরাল আছে না, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যে সরলরেখা সেটা কি হয়, সেটা এক্স = যে কোনো একটা মান পাওয়া যায়, সেই মানটাকে আমরা কে বলে দিতে পারি, যে কোনো মান, ঠিক আছে। ঠিক আছে, এক্স = দেখো আমি তোমাদের দেখাই, ধরো এক্স = 2, ঠিক আছে, এক্স = 2 হয়, তাহলে এখানে যদি আমরা বিন্দুগুলো বের করি, তো কীভাবে আমরা লেখচিত্রতে বিন্দু বের করব, তো এখানে এক্স নিলাম, এখানে ওয়াই নিলাম, তাহলে এক্সের মান 2, তাহলে আমরা এক্সের ঘরে 2 বসিয়ে দেবো, আর ওয়াইয়ের মান আমরা ইচ্ছা খুশি বসিয়ে নেবো, যে কোনো মান,
ঠিক আছে। এবার 3 5 7 নিয়ে নিলাম। এবার এই বিন্দুগুলো যদি বসাই 2,3 দেখো, তাহলে এটা আমাদের কত হবে, এই যে 1 2 2,3 এখানে একটা বিন্দু পেয়ে যাবো, এই বিন্দুটা 2, তারপরে 2,5 1 2 2 তো এখানে, 5 এখানে পেয়ে গেলাম, এই একটা বিন্দু পেয়ে যাবো, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু পাবো। এই বিন্দুটা 2,7 দেখো 1 2 2 তো এখানে, এখানে 1 2 আর 7 7 ধরো কোথাও এখানে পাবো এই জায়গায়, তাহলে এই একটা বিন্দু। এই 3টা বিন্দু দিয়ে যে লেখচিত্রটা পাবো দেখো তো, এবার এ বি পেয়ে যাবো আমরা। তাহলে যে লেখচিত্রটা কীভাবে পেলাম, ওয়াই অক্ষের সমান্তরাল পেয়ে গেলাম। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল এই যে আমাদের লেখচিত্রটা, এর সমীকরণটা কি, x = 2। তাহলে যে কোনো আমরা পেয়ে যাবো ওয়াই অক্ষের সমান্তরাল যে সরলরেখার সমীকরণ, তার সমীকরণটা হবে x = k, কে মানে যে কোনো সংখ্যা। ঠিক আছে। তা দেখো আমাদের কত নম্বর অপশানটা মিলেছে, এ নাম্বার অপশানটা মিলেছে, তার অ্যান্সার আমাদের এ নাম্বার। এবার দুইয়ের প্রশ্নগুলো চলে আসলাম আমরা। তো দুইয়ের প্রশ্নগুলো এসিকিউ টাইপের প্রশ্ন আছে, তো এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নাম্বার করে পেয়ে যাবে। তো চলো দুইয়ের প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি। দুইয়ের এক একটা আমরা নিয়েছি, আমাদের দেওয়া আছে a + b + c = 0 দেওয়া আছে। তো আমাদের মান বের করতে বলেছে a² / bc + b² / ac + c² / ab, এর মানটা বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা দেখো এর ভগ্নাংশ যোগবিয়োগ করে নেব আমরা। তো এখানে ভগ্নাংশ যোগবিয়োগ করে দেখো লসাগু, দেখো a দুটো আছে, তাহলে একটা a, b 2 জায়গায় মিলছে তো একটা b, আর সি 2 জায়গায় আছে তো একটা সি, তাহলে এ বি সি আমরা লসাগু পেয়ে গেলাম। এখন লক্ষ্য করো বিসি মিলে গেছে, এ থেকে গেল, এ আর এ স্কোয়ার গুণ হয়ে এ কিউব হয়ে যাবে এখানে, এখানে এসি মিলে গেল, বি থেকে গেল, বি আর বি স্কোয়ার গুণ করে বি কিউব পেয়ে যাব প্লাস, আর এখানে এ বি মিলে গেল আমাদের, তো সি থাকলো, তাহলে সি আর সি স্কোয়ার গুণ করে আমরা সি কিউব পেয়ে যাবো। এবার দেখো উপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এর একটা সূত্র আছে, সূত্রটা দেখো আমি তোমাদের লিখে দেখাচ্ছি। এই সূত্রটা এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস এবি মাইনাস বিসি আর মাইনাস সিএ, এটা আমাদের কিন্তু সূত্র। আর এখানে আবার হবে আমাদের, এটা কী হবে, প্লাস 3abc। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। a³ প্লাস b³ প্লাস c³ সূত্র হচ্ছে এই যে a প্লাস বি প্লাস সি ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ প্লাস 3abc। ঠিক আছে। আর নিচে আমাদের ছিল কি, নিচে আমাদের আছে এ বি সি। আচ্ছা, এখানে দেখো এ প্লাস বি প্লাস সিটা আমাদের তো 0, তাই এটা যদি 0 হয়ে যায় তাহলে পুরো মানটা 0, তো দেখো এই জায়গাটা আমাদের 0 হয়ে গেল পুরোটা। তাহলে এখানে আমাদের কে থেকে যাবে, 3abc থেকে যাবে। আর এখানে আমাদের abc আছে। আবার বলি, দেখো এ প্লাস বি প্লাস সির মান 0, এটা যদি 0 হয় তাহলে এর সঙ্গে গুণ আছে, এই পুরো জায়গাটা আমাদের 0 হয়ে গেলো, এটা থেকে গেল আমাদের 0 এটা, আর প্লাস 3abc। এর পাশে বলে দেবো যেহেতু এ প্লাস বি প্লাস সি বুঝে গেল 0, তাই না। আচ্ছা, তাহলে আমাদের থাকলো কি, শুধু 3abc থেকে গেল আর নিচে abc, তাহলে এটা আর এটা কেটে গেল, abc আমরা কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো কি, আমাদের 3 থেকে গেল। তাহলে 3টা আমাদের অ্যান্সার, এই যে মানটা বের করতে বলেছিল এর মান আমরা পেয়ে গেলাম 3, এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। দুইয়ের প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে x - 5 তার হোল স্কোয়ার প্লাস x - y তার হোল স্কোয়ার সমান 0 যদি হয়, তাহলে আমাদের মান বের করতে বলেছে x + y সমান কত হবে। তো দেখো আমরা এখান থেকেই x + y এর মানটা বের করব। তা আমাদের এখানে জানতে হবে, দেখো দুটো রাশির বর্গের সমষ্টি 0 দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা রাশির যে বর্গের মান, এদের মানগুলো আমরা 0 পাবো, এরও মানটা 0 পাবো আর এরও মানটা 0 পাবো। তাহলে অতএব আমরা দেখো x - 5 তার হোল স্কোয়ার এটা = 0, এটাকে 0 বলতে পারবো। অতএব এটাও দেখো x - y তার হোল স্কোয়ার সমান এটাও 0। ঠিক আছে। দুটি রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে প্রত্যেকটি রাশির এই যে বর্গগুলো আছে, তাহলে এদের মানও কী হবে, 0 হবে, এর মানও আমাদের 0 হবে। তাহলে দেখো তো এখান থেকে আমরা কী করব, অতএব আমরা 0 আছে বলে স্কোয়ারটা উঠাতে পারবো, তাহলে x - 5 = আমাদের 0 হয়ে গেল। তাহলে এখান থেকে x সমান কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকেও আমরা একই কাজ করতে পারবো, বা তাহলে x - y = আমরা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো -yটা ওইদিকে নিয়ে গেলে x সমান y পেয়ে গেলাম। এবার x এর মান তো 5, তাহলে x এর মান 5 বলে y এর মান কত হবে, 5 হয়ে যাবে। তা দেখো x এর মান 5, y এর মান 5 পেয়ে গেলাম। আমাদের মান বের করতে বলেছিল কার, মান চেয়েছিল আমাদের x + y এর মান চেয়েছিল। তো দেখো x এর মান আমরা 5 পেলাম আর y এর মানও আমরা 5 পেয়ে গেলাম। যেহেতু x y সমান, তাহলে দুজনের মান কী হবে, 5 হয়ে যাবে। তো y এর জায়গায় আমরা 5 বসিয়ে দেবো, তাহলে 5 যোগ করে আমরা কত পেয়ে যাবো, 10 পেয়ে যাবো। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা 10। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলছে এখানে ABCD সামুদ্রিকের কোণ BAD 75 ডিগ্রি আর কোণ
সিবিডি 60 ডিগ্রি হলে কোণ বিডিসি এর মান বের করতে বলেছে। দেখো আমাদের ছবি আঁকতে হবে, তারপর প্রশ্নটা ভালো বোঝা যাবে। তো সামুদ্রিক আগে বলেছে এবিসিডি, সামুদ্রিকের ছবি আঁকবো আমরা। তো আমরা একটা সামুদ্রিকের ছবি আঁকছি। দেখো আমরা নাম দিয়ে দেবো এ বি সি ডি। তাহলে এ বি সি ডি আমাদের কি একটা সামুদ্রিক হয়ে গেল। আচ্ছা, তো এখানে দেখো তো আমাদের যাদের কোণগুলো দেওয়া আছে, কোণগুলো আমরা এখানে তৈরি করব। বিএডি, বিএডি এই কোণটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 75 ডিগ্রি, 75 ডিগ্রি দেওয়া আছে। আর সিবিডি, সিবিডি, তা দেখো বিডি যোগ করতে হবে। দেখো প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে কিন্তু আমাদের ছবিটা তৈরি হচ্ছে। তাহলে সিবিডি, তাহলে বিডি আমাদের যোগ করতে হবে। তো এই যে বিডি কোণটা যোগ করে দিলাম। সিবিডি এই কোণটা আমাদের দেওয়া আছে, কত? এটা দেওয়া আছে 60 ডিগ্রি। আর আমাদের কার মান বের করতে বলেছে? কোণ বিডিসি, বিডিসি মানে এই যে কোণটা আছে এই কোণের মানটা বের করতে বলেছে। তা দেখো এই কোণ আমরা কী করে পাবো? তা আমাদের জানতে হবে যে সামুদ্রিকের বিপরীত কোণগুলো কী হয়? সমান হয়, তাই না? তো এটা 75 ডিগ্রি হলে এও 75 ডিগ্রি হবে। তাহলে আমরা জানি লিখব যেহেতু সামন্তরিকের ঠিক আছে, এখানে আকার হবে সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, ঠিক আছে, সমান হয়। তাহলে অতএব কোণ, এই কোণটা যে বিএডিটা, বিএডি সঙ্গে সমান হবে এই কোণটা বিসিডি, বিএডি 75 ডিগ্রি, তাহলে বিসিডি পেয়ে যাবো 75 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 75 ডিগ্রি। আমাদের এই কোণটা বের করতে বলেছে। এখন দেখো তো এই যে বিসিডি ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেছে, তাই 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা বলবো ত্রিভুজ বিসিডি এর আমরা কোন কোণটা বের করতে চাইছি? এই কোণটা হচ্ছে বিডিসি। তাহলে আমরা বের করব বিডিসি সমান কত হবে? দেখো ত্রিভুজে দুটো কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা কীভাবে পাওয়া যাবে? 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে সেই দুটো কোণের যোগফলটা বাদ দেব। 60 ডিগ্রি যোগ 75 ডিগ্রি, ঠিক আছে, এদের যোগফলটা আমরা বাদ দেব। তাহলে চলো সরলটা করে নিই, অ্যান্সার চলে আসবে 180 ডিগ্রি। এদের যোগ করো, এটা পেয়ে যাবো 5 আর 6 6 12 13। তাহলে আমরা পেয়ে গেলাম 135 ডিগ্রি। বিয়োগ করবো, 5 কত হলে 10, আর এটা হয়ে গেল আমাদের 7, এটা আসবে আমাদের 4, 45 ডিগ্রি। তাহলে বিডিসি কোণটা, ঠিক আছে, পেয়ে গেলাম 45 ডিগ্রি। এই যে আমাদের এই কোণটা কত হয়ে গেল? 45 ডিগ্রি। তো এটা আমাদের অ্যান্সার চেয়েছিল, তারা পেয়ে গেলাম অ্যান্সারটা। তো এবার 4 অঙ্কটা আমাদের দেওয়া আছে, কে এর মান কত হলে যে রাশি আছে 15x² মাইনাস kx মাইনাস 14, এর একটি উৎপাদক বলে দিয়েছে 3x মাইনাস 2। দেখো এই রাশিটার উৎপাদক এটা, উৎপাদক মানে এই রাশি দিয়ে একে যদি ভাগ করা হয় তা ভাগশেষটা 0 হয়, একে বলা হয় উৎপাদক, তাই না? আমি তোমাদের উদাহরণ দিয়ে বলি, যেরকম তোমরা দেখো 4-এর উৎপাদক 2 বলে দিল, তাহলে দেখো 4কে 2 দিয়ে ভাগ যাবে, এই যে দেখো কাটাকাটি করে 2, তা 4-এর উৎপাদক 2 মানে 2 দিয়ে 4কে ভাগ যাবে, ভাগশেষ 0 হবে, ভাগ চলে যাওয়া মানে ভাগশেষ 0, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমাদের কিন্তু কে এর মানটা বের করতে বলেছে। কে এর মানটা কী করে পাবো? আমরা এটা দিয়ে ভাগ করব, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগ করব। সেটা কীভাবে করব? তার আগে এই রাশিটাকে, এই যেটা বড় রাশিটাকে আমরা ভাজ্য বলবো, আর এটাকে আমরা ভাজক বলবো, মানে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করতে হয়, সেটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে দেখাবো। তার আগে আমরা এই যে ভাজ্যটা, এটাকে আমরা এফএক্স ধরে নেব। তাহলে এখানে লিখব ধরি, এটা হচ্ছে আমাদের এফএক্স সমান এটা, ঠিক আছে। এই যে ভাজ্যটাকে আমরা এফএক্স ধরে নিলাম। এখন এই যে ভাজকটা আছে, এই ভাজকটাকে 0 নিয়ে নেব। এই নিয়মে কিন্তু আমাদের করতে হবে ভাগ, এটাকে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগ করা হচ্ছে। তাহলে এখানে এক্স এর মানটা বের করব, একটা, তাহলে এক্স এর মানটা দেখো এখানে 2/3 পেয়ে যাবো। এক্স এর মান কত পেয়ে গেলাম? 2/3। এবার এই মানটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। দেখো অতএব তাহলে এই যে এক্সের জায়গায় বসিয়ে দেবো কত? 2/3। তাহলে এখানে আমরা এক্সের জায়গায় 2/3 বসাবো, 15 × 2/3 তার হোল স্কোয়ার মাইনাস কে × 2/3 মাইনাস 14। এই নিয়মে আমাদের করতে হবে কি? ভাগ করতে হবে। তো আমরা ভাগশেষ বেরোচ্ছে, এই যে মানটা বেরোচ্ছে, এটা কী বেরোচ্ছে? এটাকে ভাগশেষ বলা হয়, ঠিক আছে। তো চলো ভাগশেষটা আমরা সরল করি। 15 থেকে গেল, 2-এর স্কোয়ার 4 আর 3-এর স্কোয়ার এটা 9 হবে, এটা -2k/3 মাইনাস 14।
এখানে তো কাটাকাটি যাচ্ছে না, আচ্ছা কাটাকাটি যাচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে কাটাকাটি করি, 3 3 9, আর এটা 3 5 15, 5 4 20, পরে 20 আর নিচে 3, এটা -2k/3 -14, ঠিক আছে। এইভাবে আমাদের সরলটা থেকে গেল। আচ্ছা দেখো আর আমরা কিছু করছি না, তো এবার বলবো যেহেতু বলবো যে এফএক্সের একটি উৎপাদক এটা, তাহলে ভাগশেষটাকে 0 বলতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা লিখব যেহেতু এফএক্স এর উৎপাদক আমাদের এটা বলে দিয়েছিল 3x - 2, যেহেতু এটা উৎপাদক তাহলে এই যে পেলাম এটা এই ভাগশেষটা, তাই ভাগশেষটাকে আমরা 0 সঙ্গে সমান করে দেবো। 20/3 -2k/3 -14 = 0, ঠিক আছে। এটা জানতে হবে যদি উৎপাদক বলে দেয় তাহলে ভাগশেষটা কী হবে, ভাগশেষটাকে 0 সঙ্গে সমান করে দেবো, তাহলে এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব। তো চলো আমরা কে এর মানটা সরল করে বের করছি। বা দেখো এটা -2k/3, আচ্ছা এটা এইদিকে আসলে -20/3, আর এটা -14টা +14 হয়ে যাবে আমাদের +14। তো আমরা এখানে কি করব, আমরা মাইনাস দিয়ে গুণ করে দেব, তাহলে 2k/3 সমান এটা আমাদের প্লাস হয়ে যাবে 20/3, এটা -14 হয়ে যাবে। আচ্ছা আমরা সরলটা আমরা এখানে করে দেখাই এই জায়গায়। আচ্ছা আমরা এই জায়গাটা একটু মুছে দিই, তাহলে দেখো তো আমাদের এদিকে থেকে গেল 2k/3, ঠিক আছে। আর এদিকে আমাদের আচ্ছা এখানে লক্ষ্য করো আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 একে 2, এটা 10 হয়ে যাবে, আর এটা 2 7 14, তাহলে আমাদের দেখো তো তাহলে আমাদের উপরে শুধু কে থেকে গেল, কে থেকে গেল k/3, আর এটা 10/3, আর এটা আমরা -7 থেকে গেল, এভাবে থেকে গেল, 2 দিয়ে আমরা ভাগ করে দিলাম। যতটা সরল করা যায় সরল করে ছোট করে নিবা। এবার আমরা দেখো k/3 ভগ্নাংশে যোগ বিয়োগ করে 3 লসাগু 10, আর এটা 7 3 21 হয়ে যাবে, 3 3 কেটে গেল, তাই এদিকে আমাদের কে থেকে গেল। আর এখানে দেখো বিয়োগ করো, তাহলে আমরা যদি এটা বিয়োগ করি 21 থেকে 10 চলে গেলো, এটা মাইনাস কিন্তু 11 পেয়ে যাবো। তার কে এর মানটা কত পেয়ে গেলো -11, এটা আমাদের অ্যান্সার, কে এর মান বের করতে বলেছিল, তাহলে অ্যান্সার আমরা বের করে নিলাম। তো 5 প্রশ্নটা দেখো আমাদের বলেছে এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, তো এখান থেকেও আমাদের কে এর মানটা বের করতে বলেছে, তাহলে কে এর কোন মানের জন্য এই যে দুটো সমীকরণ দেওয়া আছে 2x + 5y = 8 ও 2x - ky = 3, এই দুটো সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না কে এর কোন মানের জন্য, কে এর মানটা বের করতে বলেছে। দেখো সমাধান থাকবে না দুটো সমীকরণের, কখন আমরা দুটো সমীকরণ লিখি, দেখো একটা সমীকরণ লিখলাম a1x + b1y = এখানে আমরা c1 দিয়ে দিলাম, তারপরে আরেকটা সমীকরণ লিখব a2x + b2y = c2। এই দুটো সমীকরণের সমাধান থাকবে না, দুটো সমীকরণের কোনো সমাধান পাওয়া যাবে না কখন, যখন a1/a2 = হবে b1/b2 ≠ c1/c2, ঠিক আছে। এই শর্তটা যখন স্যাটিসফাই করবে তখনই বলতে পারবো যে এই দুটো সমীকরণের কোনো সমাধান পাবো না, মানে x এর y এর মান পাওয়া যাবে না। তাহলে আমরা এখানে দেখাবো, দেখো এই দুটো সমীকরণের বলেছে সমাধান থাকবে না, তাহলে লিখব সমাধান থাকবে না, সমাধান থাকবে না যদি এই সূত্রটা লিখবো, দেখো a1/a2 মানে দেখো এগুলো তো x এর সহগ y এর সহগগুলো আছে, তাহলে এখানে বলবো x এর সহগ দেখো 2 এর x এর সহগ আর এর x এর সহগ 2/2 = আর y এর সহগ দেখো y এর সহগ কত আছে 5 আর এখানে y এর সহগটা আছে -k, ঠিক আছে, মাইনাস থেকে মাইনাসটাকে নিয়ে বলবা -k, আর এটা ≠ দেখাতে হবে। এখানে আছে দেখো যেটা c হচ্ছে এই যে ধ্রুবক সংখ্যাগুলো c, তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে c1 এটা, আর c2 হচ্ছে এটা, এদের সঙ্গে যদি কম্পেয়ার করা যায় দুটো সমীকরণকে তো এটা পেয়ে যাবো c2। তা দেখো আমাদের এই শর্তটা স্যাটিসফাই আমরা দিয়ে দিলাম, যেহেতু সমাধান থাকবে না বলেছে তাহলে এটা আমাদের কিন্তু হবে এ অনুযায়ী, ঠিক আছে, এটা জানতে হবে। তাহলে আমরা এখান থেকে এই দুজনকে নিয়ে নেব, কে এর মানটা চেয়েছে, তাহলে এই দুটো ধরেই আমরা কে এর মানটা বের করবো। এখন আমরা 2/2 = 5 - k নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কে এর মানটা আমরা সহজে বের করে নেবো, এটা কেটে গেল, তাহলে আমাদের থাকলো এখানে 1 = 5 - k, তাহলে এখান থেকে আমরা দেখো কী পেয়ে যাচ্ছি, তাহলে -k = 5, মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে k = -5, ঠিক আছে, মানে মাইনাসটা এদিকে ছিল ওইদিকে চলে যাবে মাইনাস দিয়ে গুণ করলে, তার কে এর মান -5, এটাই আমাদের অ্যান্সার, কে এর মান চেয়েছিল, তাহলে এভাবে কে এর মানটা বের করে নিতে হবে। দেখো 6 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলেছে
ABCD আয়তক্ষেত্রের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। কোণ OAB 32 ডিগ্রি হলে কোণ OBC এর মান কত হবে? ঠিক আছে, কোণ OBC এর মান বের করতে বলেছে। আচ্ছা, আমাদের ABCD আয়তক্ষেত্র বলেছে, তো চলো ছবি এঁকে প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র আঁকি। ঠিক আছে, ABCD, ঠিক আছে, ABCD আয়তক্ষেত্র বলেছিল। দেখো আমরা ABCD একটা আয়তক্ষেত্র তৈরি করলাম। এখানে ACBD দুটি কর্ণ বলেছে, তাহলে কর্ণ দুটি আমাদের তৈরি করতে হবে। এই যে AC আর BD দুটো কর্ণ আমাদের। এবার এখানে দেখো কর্ণদ্বয় বলেছে O বিন্দুতে ছেদ করেছে। এই যে এখানে O বিন্দুতে কর্ণদ্বয় ছেদ করেছে। আর কোণ দেওয়া আছে OAB, এই কোণটা আমাদের বলে দিয়েছে কত, 32 ডিগ্রি। ঠিক আছে, OAB আমাদের 32 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, তো দেখো আমাদের এখানে জানতে হবে যে কর্ণদ্বয় পরস্পর কী করে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় AC আর BD সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে OA সমান সমান কী পেয়ে যাবো, আর আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয়, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান হবে। আমরা এখানে লিখব যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয়, তাহলে অতএব আমরা AC সমান সমান কী পেয়ে যাবো, BD পেয়ে যাবো। ঠিক আছে, BD। আর এখানে আমাদের জানতে হবে যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর কী করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আবার যেহেতু কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সমান আছে এবং কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমরা অতএব দিয়ে দেখো তো, এই যে OA সমান সমান OB পেয়ে যাব, তাই না? তাহলে এই অংশটা সমান হয়ে যাবে। তাহলে এর সঙ্গে এর সমান, এর সঙ্গে এর সমান, সবাই সবার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এভাবে আমরা OA OB সমান পেয়ে গেলাম। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই যে OA ত্রিভুজের OAB ত্রিভুজটা আছে, তাহলে এই দুটো কোণ সমান হবে। ঠিক আছে, ক্লাস 8 উপপাদ্য ছিল যে সমান দুটি বাহুর যে বিপরীত কোণ দুটি থাকবে তারা কী হবে, সমান হবে। তাহলে এখান থেকে যে কোণ পেয়ে যাব, কোণ OAB সমান সমান এই কোণটা OAB আর এই কোণটা OBA, কোণ OBA। ঠিক আছে, এরা সমান, দুইজনের কত, 32 ডিগ্রি। তাহলে এটাও কোণ পেয়ে গেলাম আমরা, এই কোণটা আমরা 32 ডিগ্রি পেয়ে গেলাম। আমাদের এই কোণটার মান বের করতে বলেছে। দেখো এখানে OBC, এই যে OBC কোণটা বের করতে বলেছে, OBC এই কোণটা। দেখো OBC কী করে পাবো, দেখো আমাদের জানতে হবে যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কী হয়, সমকোণ হয়, 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কত, 90 ডিগ্রি। ঠিক আছে, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ হয় 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা এই কোণটা আমরা কত ডিগ্রি বলবো, যে ABC কোণটা আয়তক্ষেত্রের একটা কোণ, তাহলে ABC কোণটা পেয়ে যাবো 90 ডিগ্রি। তাহলে ABC কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি থেকে 32 ডিগ্রি বিয়োগ করলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে অতএব আমরা OBC পেয়ে যাচ্ছে। দেখো OBC হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি। এটা বিয়োগ করা আমরা কত পেয়ে যাবো, 58 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে OBCর মান পেয়ে গেলাম 58 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। এই যে OBC আমরা কত পেলাম, 58 ডিগ্রি। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা। 7 নম্বর গোটা দেখো, আমাদের এখানে আছে 1/7 ও 2/7, এর মধ্যে একটি অমূলদ সংখ্যা বের করতে বলেছে। এদের মধ্যে একটা অমূলদ সংখ্যা দেখাতে হবে। দেখো অমূলদ সংখ্যা এদের মধ্যে দেখাতে গেলে আমাদের প্রথমে এদেরকে ভাগ করে নিতে হবে। তাহলে চলো আমরা ভাগ করি। প্রথমে 1/7কে ভাগ করছি। দেখো এখানে দেখাচ্ছে 1/7, যদি ভাগ করি এখানে 1টা চলে আসবে। দেখো এটা তো একটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের দশমিক নিয়ে একটা শূন্য নিয়ে নিতে হবে। তাহলে একবার যাবে, 7 × 7, এখানে আমরা 3 নামিয়ে দেবো। তাহলে এবার দেখো আমরা কী করবো, এখানে দশমিকের জন্য শূন্য নিতে পারবো, 30 হয়ে গেল। তাহলে 7 × 4 = 28, 4বার নেব, 2 চলে আসবে। দশমিকের জন্য শূন্য চলে আসবে আবার, এখানে 7 × 2 = 14 করে নেব। তো এটা 6 চলে আসবে, দশমিকের জন্য শূন্য। তাহলে 7 × 8 = 56, ভাগের মতন করে যেতে হবে। এটা আমাদের 4 চলে আসবে। কত দূর চলবো দেখবা, রিপিট সংখ্যা আসবে তখনই আমরা থেমে যাব। তা 4 এসেছে মানে দশমিকের জন্য শূন্য নিলাম, 40। এবার 7 × 5 = 35, এখানে 5 নামবে। দশমিকের জন্য আমরা কী নিয়ে নেব, শূন্য নিয়ে নেব।
তাহলে এখন আবার 7 সাথে 49 নিয়ে নেব, 7 সাথে 49, 1 দশমিক জন্য 0। দেখো 10 ছিল, 10 কিন্তু ফিরে এসেছে। আবার দেখো এখানে 1 চলে আসবে, তাই যে 1 7। তাহলে 1-এর পর কী আছে 4, তো 1-এর পর 4 আসবে, 4-এর পর 2 আসবে, 8 আসবে, 5 আসবে, এভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। তাহলে যখনই আমরা রিপিট সংখ্যা পেয়ে গেলাম, 1 আছে আবার 1 চলে এসেছে, তাহলে আমরা থেমে যাবো, ডট ডট দিয়ে দেবো, এভাবে চলতে থাকবে আমাদের ভাগটা। এবার এই 2/7কে ভাগ করে নিতে হবে। তো চলো 2/7কে আবার এখানে ভাগ করে দেখাচ্ছে, 2/7। তাহলে আমার দশমিক নিয়ে আবার এখানে 0 নিতে হবে। তাহলে এটাকে দেখো আমরা যদি করি, তাহলে এখানে 7 দিয়ে 14 করলাম, তাহলে আমাদের 6 নামবে, দশমিক জন্য 0, 7 8 56। এটা আমাদের 4 নেমে যাবে, দশমিক জন্য 0, তাহলে এখানে 7 5 35। এটা 5 নামবে, দশমিক জন্য 0, 7 7 49, 49। দেখো এখানে 1 নামবে, দশমিক জন্য 0। আচ্ছা, তাহলে আবার দেখো আমরা এখানে একবার নেব, 7 1 7, 3 দশমিক জন্য 0। তাহলে এবার দেখো 7 4 28, 4 বার নিচ্ছি। রিপিট না হলে আমরা থামবো না, আমরা চলতে থাকবে। 7 4 28, তো এবার ঠিক রিপিট চলে আসবে একটা সংখ্যা। তাহলে এখানে আমাদের দেখো এটা আমাদের 2 হয়ে যাবে, দশমিক জন্য 0। তারপর দেখো আবার আমাদের দেখো 20 ছিল, 20 কিন্তু চলে এসেছে। তাহলে আবার কতবার যাবে, 7 2 14, এই যে দেখো। তাহলে আমাদের এখানে দেখো 2 ছিল, 2 আবার ফিরে এসেছে, 2-এর পর দেখবো 8 পাবা, 8-এর পর 5 পাবা, এইভাবে সংখ্যাগুলো আসতে থাকবে। তাহলে এখানে আমরা ডট ডট দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে আমরা ভাগফলটা করে নিয়েছি, তাহলে এখন এদের আর এর মধ্যে একটি অমূল্য সংখ্যা দেখাবো, তাই না? তো দেখো একটি অমূল্য সংখ্যা আমি এখানে দেখাচ্ছি। অতএব একটি অমূল্য সংখ্যা, অমূলদ সংখ্যা সমান। দেখো কী করে অমূল্য সংখ্যা দেখাবো। আচ্ছা দেখো অমূল্য সংখ্যা, দেখো এই সংখ্যাটা দেখো, এটা আছে দশমিক পর 1 আছে, দশমিক পর 2 আছে। তো এটা আমাদের ছোট, এটা বড়, তাহলে ছোট হচ্ছে বড় দেখাও, আর বড় হচ্ছে ছোট দেখাও, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি নিই, দেখো এর চাই বড়, তাহলে 1 5, ধরো এখানে আমরা নিলাম, দেখো 0 দশমিক, দশমিক আছে, তাহলে 0 দশমিক, দশমিকের আগে 0 নিলে ভালো হয়, তা আমরা একটা 0 নিলাম। তো 0 দশমিক 1 4 আছে না, 5 বড় বানিয়ে দিলাম, দেখো। তাহলে 1 4-এর জায়গায় 5, তাহলে এটা বড় হয়ে গেল, আর এর চেয়ে ছোটো আছে, তাহলে 0.150 নিয়ে নিলাম। তারপরে আবার এখানে দেখো, এখানে 1 5 0 0, আবার 1 5 0 0 0, এভাবে করে 0 বাড়াতে থাকবো আমরা। তাহলে এই যে একটা সংখ্যা পেয়ে যাচ্ছে, দেখো আমাদের কি এই সংখ্যাটা মানগুলো রিপিট আসবে না, আমাদের সংখ্যাগুলো চলতে থাকবে, তাই না? রিপিট পাবো না, রিপিট পাওয়া মানে আবৃত্ত করা যাবে, এখানে কিন্তু আবৃত্ত করা যাবে না। তাহলে অমূল্য সংখ্যা, দেখো একটি অমূল্য সংখ্যা আমরা এভাবে তৈরি করতে পারবো। এই অমূল্য সংখ্যাটা তোমরা ইচ্ছা মতো যা কিছু তৈরি করতে পারো, এর মধ্যে থাকলেই হবে। এটাই যে করতে হবে তার কোনো মানে নাই, অ্যান্সার মিলতে পারে না মিলতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের যে অমূল্য সংখ্যা বের করতে বলেছিল, এই দুটোর মধ্যে আমরা এইভাবে দেখালাম। দেখো এই সংখ্যাটা এর চেয়ে বড় আছে, আর এর চেয়ে ছোটো আছে। বড় আমরা কী করে বুঝলাম, দেখো 1 4 আছে, তাহলে এখানে 1 5, তা বড় হয়ে গেল। আর এর চেয়ে ছোটো, কারণ এখানে তো 2 আছে না, তো এখানে 1 আছে, তাহলে এ তো আমাদের ছোটো হবেই। তাহলে এইভাবে আমাদের এদের মধ্যে এই যে একটি অমূল্য সংখ্যা দেখাতে হবে, তার আমরা দেখিয়ে দিলাম। এবার দেখো 3-এর অঙ্কটা। তো 3-এর অঙ্কটা আমাদের এখানে আছে, সংখ্যা রেখায় √5কে স্থাপন করি। এই যে √5কে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো দেখো এই অঙ্কটা আমাদের বোর্ডে এখানে অসুবিধা হবে, তা আমাদের খাতায় করতে হবে। তাহলে খাতায় আমাদের যেতে হবে, যেহেতু পেন্সিল কম্পাসের প্রয়োজন পড়বে। তো চলো আমরা খাতায় অঙ্কটা দেখাচ্ছি। তো দেখো আমরা খাতায় চলে আসলাম, তো আমরা এখানে দেখাবো সংখ্যা রেখায় √5কে আমরা স্থাপন করব। তা প্রথমে আমাদের কী করতে হবে, একটা সংখ্যা রেখা টেনে নিতে হবে। তা যখন আমরা একটা সংখ্যা রেখা টানছি, তাহলে এভাবে আমরা একটা সংখ্যা রেখা টানবো। এবার দেখো আমরা একটু মাপ করে দাগ কাটবো। আমরা দেখো এই যে দাগগুলো আমরা নিচ্ছি। তাহলে এখানে আমাদের আছে, এই যে একটা দাগ নিলাম, এখানে একটা দাগ নিলাম, এখানে একটা দাগ নিলাম, এখানে একটা দাগ নিলাম। এভাবে আমরা দাগগুলো কেটে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা কিভাবে করছি। তাহলে এখানে আমরা নিলাম 0 নিয়ে নিলাম, তাহলে এইদিকে আমাদের -1 হবে, এদিকে আমাদের +1 +2। ওকে, এখন আমরা কি করব, এই যে 2 দাগ থেকে আমরা 1 একক কাটবো। এই যে 1 একক, দেখো আমরা এখান থেকে নিচ্ছি, এই যে 1 একক, এভাবে 1 একক লম্ব টেনে নেবো আমরা।
আমরা যে ও বিন্দুর সঙ্গে আমরা যোগ করে দেব। সে ও বিন্দুটা আছে, এইভাবে করে যোগ করে দিতে হবে। বাস এইভাবে যোগ করার পর এবার আমরা কম্পাসটা নিয়ে নেব। তাহলে আমরা কী করলাম, ধরো আমরা 1 সেমি করে নিয়েছি, ঠিক আছে, এইভাবে স্কেল দিয়ে মাপ করে নিয়ে নেবো। একই মাপ রাখবা, এই যে 0 থেকে 1 1 সেমি, আর 1 থেকে 2 1 সেমি করে নিয়েছি। তাহলে 1 সেমিকে 1 একক নিয়েছি। তো এদিকে আমরা নিব 2 একক, 2 থেকে নিলাম, আর 2 এর কাছ থেকে আমরা 1 সেমি মানে 1 একক লম্ব তৈরি করলাম। তারপর আমরা এই যে এটা আছে, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এটা কিন্তু অতিভুজ। অতিভুজের মাপটা নিয়ে নেব। এই যে দেখো, অতিভুজের মাপটা আমরা এভাবে বসিয়ে নেব। তো এইভাবে অতিভুজের মাপটা নিয়ে এইভাবে করে সংখ্যা রেখায় কেটে দেব। এভাবে যে কাটা হলো, যে জায়গায় আমাদের পড়েছে সংখ্যা রেখায় এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু আমাদের পি বিন্দু, ঠিক আছে। দেখো এটা আমাদের পি বিন্দু, এই বিন্দুটা। তাহলে এখানেই আমাদের পাবো কাকে, √5কে পেয়ে যাব। তা দেখো আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি, আমাদের হয়ে গেছে অ্যান্সারটা। ওকে, এই পি বিন্দুতে দেখালাম। তো অতএব লিখে দেবো সংখ্যা রেখায় পি বিন্দুতে √5, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যাকে দেখালাম, ঠিক আছে। এইভাবে আমাদের √5কে একটা সংখ্যা রেখায় দেখাতে হবে। তা ঠিক আছে, চলো এবার দেখো 3-এর অথবাটা করাবো। 3-এর অথবাটা আমাদের অঙ্কটা আছে 5.762, এই যে একটা মূলদ সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকেও আমাদের সংখ্যা রেখায় দেখাতে বলেছে। তো এটা আমাদের দেখো বোর্ডে দেখানো যাবে। তো চলো আমরা এটাকে দেখাচ্ছি। তো আমাদের আগে জানতে হবে প্রথমে এই যে 5.762 এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কোন দুটি সংখ্যার মধ্যে থাকবে। দেখো সংখ্যাটা 5-এর চেয়ে বড় আছে, আর 5-এর পরে যে 6 আছে 6-এর চেয়ে ছোটো হবে, কারণ 6 হচ্ছে 6, এটা 5, তাই না, 6 পূর্ণ সংখ্যা। তাহলে 5 এবং 6-এর মধ্যে আছে, এটা তো আগে জানতে হবে আমাদের। তাহলে দেখো আমরা প্রথমে একটা সংখ্যা রেখা এভাবে টেনে নেব। এই যে দেখো এইভাবে করে আর এইভাবে করে দেখালাম। তাহলে আমরা জেনে নিলাম যে এই সংখ্যাটা 5 এবং 6-এর মধ্যে আছে। তাহলে এখানে 5 দেখালাম আর এখানে আমরা 6 দেখালাম, ঠিক আছে। 5 আর 6-এর মধ্যে সংখ্যাটাকে পাওয়া যাবে। তাহলে দেখো এই সংখ্যাটা কার কার মধ্যে থাকবে। তাহলে আমরা এখানে শুরু করব 5.1 থেকে শুরু হবে। দেখো 5.1, 5 আছে না, 5.1 এরকম চলতে থাকবে। 5 যখন 9 হবে তখন আমাদের চলে আসবে কত, 6 চলে আসবে। তাহলে 5.1 থেকে শুরু, তারপরেরটা হবে 5.2, তারপরেরটা 5.3, এভাবে চলতে থাকবে। দেখো 5.7 আছে, 7 অবধি আমরা যাব। 5.4, 5.5, পরেরটা 5.6, তারপরে 5.7, ঠিক আছে। দেখো 7 আছে, একটা বেশি নিয়ে নাও, 5.8 নিয়ে নিলাম। 5.7 থাকবে, একটা বেশি নিয়ে নেবা। এখন দেখো আমাদের এই যে সংখ্যাটা আছে এখন কিন্তু এর মধ্যে আছে, কারণ এটা 5.7, 7-এর চেয়ে বড়, আর 5.8 এর চেয়ে আবার ছোটো। তাহলে এদের মধ্যে ঢুকে আছে সংখ্যাটা। তাহলে এবার দেখো আমরা আবার একটা সংখ্যা রেখা তৈরি করব। এই যে আমরা একটা সংখ্যা রেখা তৈরি করলাম। তাহলে এখন আমরা বুঝে নিয়েছি এই সংখ্যাটা এখন এদের মধ্যে আছে। তাহলে একে আমরা এই জায়গায় নিয়ে আসবো, টেনে এভাবে টেনে নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা লিখবো 5.7, আর এই সংখ্যাটাকে টেনে এখানে নিয়ে আসবো। তাহলে এখানে লিখবো আমরা 5.8। তা বুঝে নিয়েছি যে এই সংখ্যাটা কার মধ্যে আছে, 5.7 আর 5.8-এর মধ্যে আছে। তারপর আবার আমাদের শুরু হবে, দেখো এখানে তাহলে 5.7 আছে, তারপর 1 থেকে চালু হবে, ঠিক আছে। এই যে 5.7 লিখে দিব, 1 থেকে শুরু। তারপরেরটা 5.7, তারপরে 2 হবে। এই যে 6 আছে, আমাদের চলতে থাকতে হবে 6 অবধি। তাহলে 5.73, 5.74, ঠিক আছে, 1 2 3 4, 5.75, 5.76, দেখো 6 ছিল, 6-এর কাছে এসেছি, একটা বেশি নিয়ে নিবা। তাহলে 5.77 নিয়ে নিলাম। তাহলে 5.76 আছে, এটা এর চেয়ে ছোটো, কারণ এখানে আরেকটা সংখ্যা আছে 2। আর 5.77 থেকে এটা বড় হয়ে গেল, কারণ এটা 6 আছে, এটা 7 হয়ে গেল, তাহলে বড় হয়ে গেল। তাহলে এদের মধ্যে এখন আছে এই সংখ্যাটা। এখন আবার একটা আমরা এভাবে সংখ্যা রেখা টানবো, এই যে। তাহলে আবার আমরা বুঝতে পারলাম যে এই যে সংখ্যাটা আছে এদের মধ্যে আছে। তো এদের মধ্যে আছে বলে একে টেনে এখানে নিয়ে আসবো। তো এটা আছে আমাদের 5 কত আছে, 5.76 আছে। এখানে লিখবো 5.76, ঠিক আছে। এটা 5.76 লিখলাম।
আর এটাকে টেনে এখানে নিয়ে আসবো, ঠিক আছে, এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায়। তাহলে এটা আমাদের কত আছে 5.77। তারপর বুঝতে পেরে গেছি যে এর মধ্যে সংখ্যাটা আছে। তাহলে চলো আমরা দেখাচ্ছি এবার সংখ্যাটা আমরা পেয়ে যাব। দেখো তারপরেরটা আমরা কীভাবে লিখব, 5.76 ছিল, তাহলে আবার 1 থেকে শুরু হবে, সবসময় 1 থেকে শুরু হবে। তারপরেরটা 5.76, 1 আছে, তারপর 2, দেখো সংখ্যাটা কিন্তু চলে এসেছে আমাদের 5.762। তাহলে এই জায়গায় আমাদের আছে এই সংখ্যাটা পি বিন্দুতে। সংখ্যাটা পেয়ে গেছি, সংখ্যা দেখাই। এবার আমরা অতএব দিয়ে লিখে দেবো। তোতে বলবো দেখো সংখ্যা রেখায় পি বিন্দুতে দেখালাম, পি বিন্দুতে এই যে 5.762 মূলদ সংখ্যাকে দেখালাম। এটা একটা মূলদ সংখ্যাকে দেখালাম, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এভাবে অঙ্কটা করতে হবে, খুব ভালো অঙ্ক। আমাদের এই যে একটা দশমিক দিয়ে সংখ্যাগুলো যদি থাকে, একটা মূল সংখ্যা, যে সংখ্যা রেখায় দেখাতে বলে, তাহলে কিন্তু আমাদের এইভাবে দেখাতে হবে সংখ্যা রেখায়। এবার 4 অঙ্কটা দেখো। তা আমাদের এখানে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে। দুটো আমাদের সমীকরণ দেওয়া আছে, 4x - y = 3 আর 2x + 3y = 5। এই দুটো সমীকরণ থেকে লেখচিত্রের সাহায্যে আমাদের সমাধান করতে হবে। তো লেখচিত্রের জন্য আমাদের গ্রাফ প্রয়োজন পড়বে। তার আগে আমাদের বোর্ডে আমরা বিন্দুগুলো বের করতে পারবো। তো এখানে আমরা বিন্দুগুলো বের করে দেখিয়ে দেবো, তারপর আমরা খাতায় চলে যাব, গ্রাফ খাতায়। তো চলো দেখো, আমরা প্রথমে আগে বিন্দুগুলো বের করি। তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে, এক্সের বা ওয়াইয়ের যে কোনো মান বের করলেই হবে। তো আমরা এক্সের মানটাই বের করি, যেহেতু আমাদের প্লাস দিয়ে মানগুলো থাকবে, এটা ওয়াইয়ের মান বের করলে এটা মাইনাস পেয়ে যাবে, একটু অসুবিধা হবে। তো আমরা এক্সের মান বের করে নিই। জেনারেলি ওয়াইয়ের মান বের করতে হয়, তো যাই হোক আমরা এখানে এক্সের মান বের করেও কাজ করতে পারবো। তো চলো আমরা এখান থেকে এক্সের মানটা বের করি। 4x = 3, এটা প্লাস ওয়াই দিকে চলে আসলো, বা তাহলে এটা হবে দেখো x = 3 + y, আর নিচে আমাদের 4 হয়ে গেল। এবার দেখো আমরা কীভাবে বিন্দুগুলো পাবো। তাহলে বিন্দুগুলো পাওয়ার জন্য এভাবে একটা ঘর করতে হবে আমাদের, এভাবে একটা ঘর করে নেবা। তাহলে x y, তাহলে এই যে দেখো, তাহলে এখানে যদি আমরা এক্সের মানগুলো করি, তাহলে কীভাবে আসবে আমাদের, তাহলে দেখো তো। তাহলে এখানে প্রথমে আমাদের যে আছে y, দেখো এখানে আমরা ওয়াইয়ের মান কিছু নিব। ওয়াইয়ের মান এমন একটা মান নিব যেন এখানে যোগ করে 4 দিয়ে ভাগ যায়। দেখো ওয়াইয়ের মানটা যদি আমরা 1 নিয়ে নিই, তাহলে 1 নিলে পরে 3 আর 1 = 4, আর 4কে 4 দিয়ে ভাগ যাবে, 4 × 4। তাহলে এক্সের মানটা আমরা পেয়ে যাবো 1 পেয়ে যাবো, ঠিক আছে। ওয়াইয়ের মান 1 হলে এটা সরল করে আমরা কত পেয়ে যাবো, এক্সের মানটা আমরা 1 পেয়ে যাবো। তারপরে দেখো পরের মানটা কত নিব, এখানে 1 আছে, এটা 4 আছে, এই দুটো যোগ করে এখানে বসিয়ে দিবা। তাহলে 4 আর 1 এখানে 5 নিয়ে নেবো আমরা, ওয়াইয়ের মানটা 5। তাহলে 5 নেবে, 5 × 3 কত 8, 8কে 4 দিয়ে ভাগ করো 2 পেয়ে যাবা। তারপর যে 5 পেলাম, 5 আর 4 যোগ করে এখানে বসিয়ে দিবা। তাহলে 5 আর 4 যোগ করে কত হবে 9। এবার ওয়াইয়ের জায়গায় 9 বসাবো, তো 9 আর 3 যোগ করো, 9 × 3 = 12। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 × 3 = 12, তাহলে আমরা 3 পেয়ে যাবো। এভাবে বিন্দুগুলো বের হয়। দেখো বিন্দুগুলো কী কী পেলাম, দেখো আগে x তারপর y হয়, তাহলে x 1 আছে, y 1 আছে, তাহলে 1,1 পেলাম একটা বিন্দু। এখানে 2,5 পেয়ে গেলাম, এখানে 3,9। এভাবে আমাদের 3টা বিন্দু বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে একইভাবে আমরা বিন্দু বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা একইভাবে এক্সের মানটা বের করে নিই। তাহলে x = 5 - 3y, বা x = 5 - 3y/2। আচ্ছা, তা আমাদের এখানে আমরা কী করব, এভাবে একটা ঘর তৈরি করব। তো দেখো x y, আচ্ছা দেখো এখানে আমাদের কী করতে হবে, আবার একটা ওয়াইয়ের মান এমন নিতে হবে যেন এটা সরল করে 2 দিয়ে ভাগ যায়। তাহলে ওয়াইয়ের মানটা যদি আমরা 1 নিই, দেখো তো 1 নিলে পরে 3 × 3, আর 5 থেকে 3 চলে গেলে 2, আর 2কে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে ওয়াইয়ের মানটা আমরা 1 নিলে আমরা দেখতে পাচ্ছি এক্সের মানটাও আমরা 1 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আবার বলি কথাটা, ওয়াইয়ের মান যখন 1, 3 × 3, 5 থেকে 3 বাদ দিলে 2, আর 2কে 2 দিয়ে ভাগ করে 1 পেয়ে যাবো। একদম সরল করে এটা করা হচ্ছে কাজটা। দেখো এক্সের মান 1 পেয়ে গেলাম। দেখো একটা বিন্দু কমন পেয়ে গেছি, কমন বিন্দু পেয়ে গেলে খুবই ভালো। আমাদের যে লেখচিত্রের সমাধানটা বেরোবে, এক্সের মানটা 1 আর ওয়াই মানটা 1 পাবো, ঠিক আছে। সবসময় চেষ্টা করবা যেন একটা বিন্দু কমন বিন্দু যেন পেয়ে যাও। দেখো 1,1 পেয়ে গেছে এখানে। পরেরটা দেখো কীভাবে নেব, আবার একই নিয়ম, 2 আর 1 যোগ করে নাও। তাহলে 2 আর 1 যোগ করে 3,
আর এখানে ওয়াই জায়গায় 3 বসাবো। তো ওয়াই জায়গায় 3 বসালে দেখো 3 3 9, আর 9 থেকে 5 চলে গেল -4 হবে, আর -4কে 2 দিয়ে ভাগ করলে -2। আর এখানে দেখো তারপরে 3 আর 2 5 নিয়ে নিলাম, এটা 5 নিলে 5 3 15, 15 থেকে 5 চলে গেল -10, আর -10কে 2 দিয়ে ভাগ করলে -5, এটা -5 পেয়ে যাবো। তাহলে এখানে বিন্দুগুলো কী কী পেলাম, 1,1, আর এখানে পেলাম -2,3, আর এখানে পেলাম -5,5। এভাবে আমাদের 3টা বিন্দু এখানেও বের করে নিলাম। এবার এই বিন্দুগুলো আমরা কি করব, গ্রাফ খাতায় স্থাপন করব। তো আমাদের গ্রাফ খাতা লাগবে, তার জন্য আমরা খাতায় চলে যাব, গ্রাফ খাতায়। তো চলো আমরা গ্রাফ খাতায় গিয়ে আমরা এই বিন্দুগুলো স্থাপন করে দুটি লেখচিত্র তৈরি করে আমরা সমাধানটা বের করব। সমাধানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি x এর মান 1 আর y এর মান 1 বের হবে আমাদের। তো আমাদের লেখচিত্রের সাহায্যে দেখাতে বলেছে, তো আমরা লেখচিত্রের সাহায্যে দেখাবো। তো আমরা গ্রাফ খাতায় আমরা দেখাতে চললাম। চলো গ্রাফ খাতায় আমরা যাচ্ছি। তো চলে এসেছি আমরা গ্রাফ খাতায়। তো দেখো আমরা এই যে বিন্দুগুলো পেয়েছিলাম, যে বিন্দুগুলো যে তৈরি করলাম, এই বিন্দুগুলো আমরা গ্রাফ খাতায় তৈরি করে লেখচিত্র আমরা তৈরি করবো দুটি। তার আগে আমাদের কী করতে হবে, আমাদের স্থানাঙ্ক জ্যামিতিটা তৈরি করে নিতে হবে। তো দেখো আমরা একটা স্থানাঙ্ক জ্যামিতি তৈরি করছি। তো আমাদের এই যে কোনো একটা মোটা দাগকে আমরা যোগ করে দেব, এভাবে করে নিয়ে আমরা এভাবে করে যোগ করে দেবো। এই যে দেখো এদিকে করে দিলাম, আর এদিকে করে দাও, যে কোনো একদিকে, এই যে এখানে করে দিচ্ছি আমরা। এভাবে করে নিয়ে একটা দাগ মেরে দিলাম, একটু মোটা করে দিতে হবে। তাহলে এখানে আমরা নাম দিয়ে দিই, এদিকে এক্স হয়, আর এখানে তীর চিহ্ন দিয়ে এদিকে এক্স ড্যাশ, এখানে নাম দেবো, এটা আমরা ওয়াই দেবো, আর এদিকে আমরা দিয়ে দেবো ওয়াই ড্যাশ। আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা আমাদের 0 দেবো না। মূল বিন্দু স্থানাঙ্ক তোমাদের জানতে হবে, এটা 0,0 হয়। আচ্ছা, এবার দেখো বিন্দুগুলো যেগুলো পেয়েছি আমরা, সেই বিন্দুগুলো আমরা স্থাপন করব ছক কাগজে। তা দেখো আমাদের প্রথমটা আছে 1,1, 1,1 বলতে এই যে 1, ঠিক আছে, আর উপর দিকে 1, মানে এক্সটা 1 আছে, ওয়াইটা 1 আছে। তাহলে আমরা কি 1,1-এ যাবো, এই জায়গাটা। তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম, দেখো প্রথম বিন্দুটা 1,1। তারপরে কত আছে 2,5, তাহলে 2 দেখো, তাহলে এখানে 2, 1, 2 আর 5 উপরে চলে যাবো, 1, 2, 5, দেখো হালকা মোটাটা কিন্তু 5 হবে এটা। তাহলে এই বিন্দুটা এখানে পেয়ে গেলাম। 3,9, 3 হচ্ছে দেখো পরেরটা, 2, এখানে 1, এখানে 1 দেখো আসবে, তারপরে 1 বলবো, 1, 2, 3, তারপর এটা 3 হবে। আর কত আছে 9 আছে, 9 বলতে 10-এর নিচে, দেখো মোটাটা 10, তার নিচে 9। তা দেখো এই যে 3টা বিন্দু স্থাপন করলাম, আর স্কেল দিয়ে আমরা কি করব, যোগ করে দেবো। এভাবে বসাবা, বসিয়ে এভাবে এইভাবে করে যোগ করে দাও। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম একটা লেখচিত্র, এর নাম আমরা এ বি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা দেখো পরের বিন্দুগুলো স্থাপন করব। পরের বিন্দুটা তো আমরা এখানেই পেয়ে গেলাম। তারপরে দেখো -2,3 আছে, তাহলে -2 এদিকে আসবে, এই যে 1, 2 আর 3 উপরে চলে যাবে, 1, 2, 3, তাহলে এখানে একটা বিন্দু পেয়ে গেলাম। এই যে তারপরে বিন্দুটা দেখো -5,5 আছে, তাহলে -5 এখানে চলে আসবে, হালকা মোটাটা -5, আবার 5 উপরে চলে যাবে, হালকা মোটাটা উপরে 5, এই জায়গাটা। তাহলে এই যে 3টা বিন্দু পেয়ে গেলাম। এই 3টা বিন্দু আমরা যোগ করে নেব, এভাবে যোগ করে এভাবে একটু বাড়িয়ে দেবো যোগ করে। তা দেখো এই একটা লেখচিত্র পেয়ে গেলাম আমরা, এর নাম আমরা সিডি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই যে দুটো লেখচিত্র ছেদ করেছে, এই যে ছেদ বিন্দুটা, এই বিন্দুটা আমাদের ইম্পর্টেন্ট। এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক দেখো তো, এদিকে 1, এদিকে 1, মানে 1,1, এই যে কমন বিন্দু পেয়েছিলাম 1,1, এটাই আমাদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক। এবার আমাদের দেখো গ্রাফের কাজটা হয়ে গেছে, এবার আমরা অঙ্কন প্রণালী চলে যাব। তাহলে আমরা অঙ্কন প্রণালীটা লিখে দেখাচ্ছি তোমাদের, কীভাবে অঙ্কন প্রণালীটা লিখতে হবে। তো আমরা দেখো এই জায়গায় আমরা লিখে দেখাবো যে অঙ্কন প্রণালী। তাহলে এই গ্রাফ খাতা আছে, তার সাইডে দেখবা তার জায়গা থাকবে, এখানে তোমরা অঙ্কন প্রণালী লিখবা। তো আমরা লিখবো, হেডিং করব অঙ্কন প্রণালী, ঠিক আছে। দেখো সুন্দর করে আমি অঙ্কন প্রণালীটা লিখে দিচ্ছি। প্রথমে আমাদের লিখতে হবে ছক কাগজের, এই যে এটা ছক কাগজ, গ্রাফ খাতাটাকে ছক কাগজ বলা হয় বাংলায়। তা দেখো ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম, এই যে ক্ষুদ্রতম আছে, দেখো প্রতিটি ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক,
ধরে। দেখো ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে, এই যে এক একটা যে ছোটো ছোটো বর্গক্ষেত্র দেখছো, এদের বাহুগুলোকে এক একক ধরে আমরা বিন্দুগুলো স্থাপন করেছি, সেটাই লিখলাম। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে বিন্দুগুলি যে আমরা করেছি, দেখো প্রথমে আমরা 1,1, 2,5, তারপর 3,9 এবং তারপরে বিন্দুগুলো আছে 1,1, -2,3, তারপরে আছে -5,5। এই যে বিন্দুগুলি আছে, এই বিন্দুগুলি স্থাপন করে মাপনির বলতে স্কেল, এখানে তোমরা স্কেল লিখতে পারো, মাপনির দ্বারা যুক্ত করে দেখো AB আর CD দুটি লেখচিত্র পেয়েছি। তাহলে AB লেখচিত্র আমার চিহ্ন দিয়ে দেবো, তীর চিহ্ন, AB ও CD দুটি লেখচিত্র পেলাম। তাহলে লেখচিত্র দুটি কোথায় P বিন্দুতে ছেদ করেছে, P বিন্দুতে ছেদ করেছে। তা দেখো তো, অতএব P বিন্দুর স্থানাঙ্ক, P বিন্দুর স্থানাঙ্ক, এখানে P বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 1,1। তা দেখো নির্ণীয় সমাধান, আমাদের নির্ণীয় সমাধান x = 1 আর y = 1, ঠিক আছে, এটা x এর মান y এর মান। তাহলে এইভাবে নির্ণীয় সমাধান লেখচিত্রের মাধ্যমে করলাম। দেখো অঙ্কন প্রণালী খুব সুন্দর করে লিখেছি, তোমাদের বলে দিই কী লিখলাম। যে ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে যে বিন্দুগুলি আমরা তৈরি করেছিলাম, সেই বিন্দুগুলি স্থাপন করে, দেখো বিন্দুগুলি বসিয়ে দিয়েছি, বিন্দুগুলি স্থাপন করে মাপনি বা স্কেল, মাপনিকে স্কেল বলা হয়, মাপনির, ঠিক আছে, মাপনির দ্বারা, এখানে আমরা দ্বারাটা লিখে নিই, মাপনির দ্বারা এখানে হবে, ঠিক আছে, মাপনির দ্বারা যুক্ত করে AB ও CD দুটি লেখচিত্র পেলাম। লেখচিত্র দুটি P বিন্দুতে ছেদ করেছে, ওতে P বিন্দুর স্থানাঙ্ক 1,1, তাই নির্ণীয় সমাধান পেয়ে গেলাম x = 1 আর y = 1। তাহলে এইভাবে আমাদের লেখচিত্রটা করতে হবে। তারপর দেখো লেখচিত্রের মাধ্যমে সমাধান দেখিয়ে দিয়েছি। তারপর চলে যাবো পরের অঙ্কে। এবার দেখো 5-এর অঙ্ক। তো 5-এর যে অঙ্কটা আছে, আমাদের সমাধান করতে বলেছে। দুটো সমীকরণ দেওয়া আছে, দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ। একটা আছে 3x - 2y = 5, আর একটা আছে x + 4y = 4। এই দুটো সমীকরণ থেকে x এর আর y এর মান আমাদের বের করে দেখাতে হবে। এখানে সমাধান করতে বলেছে, কোনো পদ্ধতি বলে দেয়নি। তোমাদের যে 4টা পদ্ধতি আছে, অপনয়ন, পরিবর্ত, বর্জগুণন, ঠিক আছে, তুলনামূলক পদ্ধতি, তো এই 4টা পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিতে তোমরা সমাধান করতে পারো। তাহলে আমরা অপনয়নটা চুজ করে নিব, কারণ অপনয়নটা খুব ভালো, শর্টকাট নিয়ম। তো তার জন্য আমরা সমীকরণ দুটোকে নাম দিয়ে দেবো, ঠিক আছে, এটাকে 1, এটাকে 2 নাম দিয়ে দিলাম। তো কীভাবে আমরা অপনয়ন করবো, আমরা অপনয়ন পদ্ধতিটা করছি। তা লক্ষ্য করে এখানে যে ওয়াইয়ের পার্টটা আছে না, এদেরকে সমান দেখাবো, এটাকে আমরা কেটে দেবো। তাহলে এখানে 4 আছে, এখানেও 4 নিয়ে আসলে তো আমাদের সমান চলে আসছে। তো দেখো তো 4 আনার জন্য আমরা 1 নংকে 2 দিয়ে গুণ করে নেব, 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে 4 হয়ে যাবে। তাহলে যে 1 নংকে গুণ করবো 2 দিয়ে, আর এখানে 4ই আছে, 4ই রাখবো, তার জন্য এখানে 1 দিয়ে গুণ করবো। তো এভাবে আমরা এখানে গুণটা দেখিয়ে দেবো। তো চলো 1 নংকে 2 দিয়ে গুণ করা মানে সবাইকে গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা আমাদের দেখো 6x হয়ে যাবে, মাইনাস এটা 2 দিয়ে গুণ করে আমাদের কত হয়ে যাবে 4y, ঠিক আছে, এটা আমাদের আছে -4y। এই যে 2 দিয়ে 4, 4y। এখানে শুধু গুণ হবে, আবার এখানে গুণ হবে না, তাই উপরে গুণ হবে 2টা সমান, আবার এর সঙ্গে গুণ, 2 × 5 = 10, আর 1 দিয়ে গুণ করে তো এই সমীকরণটাই বসে যাবে যেটা আছে, এই যে আমরা বসিয়ে দিলাম এটা। এখন এই যে অপনয়ন এবার যোগ করবো আমরা। অপনয়ন যে নিয়মটা দেখো, একজন কেটে যাবে, প্লাস মাইনাস আছে, 4y মিলে গেছে, তাহলে এই দুটোকে কেটে দিলাম। তো আমাদের 2জন তাহলে এই 2জন যোগ হয়ে 7x হয়ে যাবে। এদিকে যোগ করে এটা আমাদের 14 হয়ে যাবে, এটা কাটাকাটি 7 দিয়ে 14, তাহলে আমরা x এর মানটা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। এবার এই মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো x এর জায়গায়, x এর মানটা, তাহলে y এর মানটা পেয়ে যাবো। তাহলে এখানে একটা ভাষা লিখবো, 1 নং সমীকরণে x = 2 বসিয়ে পাই। তা দেখো তো এখানে আমরা মানটা বসাবো এই জায়গায়, আমি এখানে দেখাচ্ছি তোমাদের। তাহলে আমাদের 3x ছিল, তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দিলাম, -2/y = কত আছে, 5 আছে।
তাহলে এখান থেকে সমাধান করে ওয়াই মানটা বের করবো। 6 - 2/y = 5 বা -2/y = 5 - 6 বা -2/y = -1 মাইনাস কেটে দিলাম। তাহলে দেখো আমাদের বর্গগুণ করলে দেখো তো, তাহলে y = কত পেয়ে যাবো? 2 পেয়ে যাবো। তো y এর মানটা আমরা 2 পেয়ে গেলাম। তাহলে x এর মানে 2, y এর মানে 2। তাহলে আমরা একবার ভালো করে লিখে দিচ্ছি। দেখো x = পেয়েছি আমরা 2 আর y = কত পেয়েছি আমরা? 2। তাহলে এই যে দেখো নির্ণয় সমাধান আমরা পেয়ে গেছি। তো দেখো 5-এর অথবা অঙ্কটা আমাদের এখানে বলছি, একটি 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যার অঙ্কদের সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। তাহলে এখানে দেখো আমাদের যেটা করতে হবে, প্রথমে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার আমাদের এককের ঘরের অঙ্কটা ধরে নিতে হবে আর দশকের ঘরের অঙ্কটা ধরে নিতে হবে। তো আমরা লিখব ধরি এককের ঘরের অঙ্ক। এককের ঘরের অঙ্কটাকে আমরা x নিয়ে নিলাম এবং দশকের ঘরের অঙ্কটাকে আমরা y ধরে নিলাম। এখানে দেখো প্রথম যে শর্তটা বলেছে, অঙ্ক দুটির সমষ্টি বলে দিয়েছে, অঙ্ক দুটির সমষ্টি 14। তাহলে x + y যে অঙ্ক দুটি আছে এদের সমষ্টি আমরা লিখব 14। এটা আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার যে বলেছে দেখো সংখ্যাটি থেকে, তো সংখ্যাটি আমরা তৈরি করব। সংখ্যাটি তৈরি কীভাবে করবো দেখো, তাহলে এখানে লিখব অতএব সংখ্যাটি। তাহলে সংখ্যাটি আমরা এইভাবে পাবো, দেখো 10 × দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক, এভাবে একটা সংখ্যা তৈরি হয়। তো সংখ্যাটা পেয়ে গেলাম 10y প্লাস কী পেয়ে গেলাম? x পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমাদের সংখ্যাটি। কি বলেছে? সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে, দেখো কথাটা কীভাবে বলেছে। তাহলে এই যে সংখ্যাটা আছে এখন লিখলাম আমরা, এখন এই যে আমাদের সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে যদি 29 বিয়োগ করি, এখন দেখো আমরা একটু সরল করবো। আমরা এখানে করছি দেখো 10y প্লাস x, এটা দেখো তো -29কে আমরা 30 + 1 করে দিলাম। 10y - 30 এক জায়গায় করলাম প্লাস x + 1 এক জায়গায় করলাম। তাহলে এই যে দেখো এখান থেকে আমরা 10 কমন নিয়েছি, তাহলে আমাদের এখানে y -3 থেকে যাবে আর এটা x + 1টাকে আমরা এক জায়গায় করে দিলাম। তা লক্ষ্য করে এখানে 10 × দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক, তাহলে এভাবে আমাদের দেখাচ্ছে জিনিসটা। তো আমাদের এটা তো সংখ্যাটি দেখাচ্ছে, 10 × দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্কটা যোগ আছে। তাহলে এভাবে যদি 29 বিয়োগ করি, তাহলে এই যে অঙ্ক দুটি পাওয়া গেল, এই যে অঙ্কটা, ঠিক আছে, দশকের ঘরের অঙ্ক এটা y - 3 আর এককের ঘরের অঙ্ক এখন হয়ে গেল আমাদের x + 1। এই দুটো কি বলেছে আমাদের? সমান বলে দিয়েছে। 29 বিয়োগ করলে অঙ্ক দ্বয় সমান হয়ে যায়। তাহলে আমরা এখানে অতএব দিয়ে বলতে পারবো যে 2 নম্বর শর্তটা, ঠিক আছে, অতএব দিয়ে কী বলতে পারবো? y - 3 = x + 1 হয়ে যাবে আমাদের শর্ত অনুযায়ী, যেভাবে শর্ত বলেছে সেভাবে আমরা করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের কি x y দিয়ে একটা সমীকরণ পেয়ে যাবো। তাহলে এখান থেকে যদি আমরা সমীকরণটা তৈরি করি, তাহলে দেখো তো আমরা কী করব, আমরা এদিকে নিয়ে আসছে, দেখো x + 1 আছে, এটা ঘুরিয়ে দিলাম, দেখো আগে ঘুরিয়ে নিচ্ছি, y - 3 করে দিলাম, সমীকরণটাকে একটু ঘুরিয়ে দিলাম। তাহলে আমরা x - y করলাম আর এদিকে -3 ছিল -1 হয়ে গেল। তাহলে x - y এটা -4, ওকে। আর এটা 1 নং ছিল, এই সমীকরণটাকে আমরা এখানে লিখে দিচ্ছি, x + y = কত ছিল আমাদের? 14 ছিল। এখান থেকে অপনয়ন করে নেবো আমরা, এটা y কেটে গেল আমাদের, তাহলে এখানে থেকে গেল কত? 2x থেকে গেল। তো এটা 2x আর এটা দেখো 14 থেকে -4 বাদ, তাহলে এটা আমাদের 10 পেয়ে যাবো। তাহলে এটা কাটাকাটি করা, এটা 2 × 5 = 10। তাহলে x এর মান কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। এখন এই মানটা আমরা 1 নঙে বসিয়ে দেবো। তাহলে 1 থেকে যদি x এর জায়গায় মানটা বসাই, তাহলে 5 + y = কত পেয়ে গেলাম আমরা? 14। তাহলে এখান থেকে আমরা y এর মানটা কত পাবো? তাহলে 14 থেকে 5 বাদ দাও, তো এটা হবে আমাদের 9 হয়ে যাবে। তাহলে x এর মান 5 আর y এর মান 9। দেখো আমরা এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক আমরা পেয়ে গেছি। তাহলে সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলেছে, তাহলে অতএব দেখো সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে অতএব সংখ্যাটি, ঠিক আছে, আমাদের অতএব আছে, ঠিক আছে, অতএব সংখ্যাটি হবে, দেখো যেটা ছিল আমাদের এই যে 10 ইন্টু, ঠিক আছে, y আছে, y এর মানটা 9 পেয়েছি প্লাস x এর মান কত পেয়েছি আমরা? 5 পেয়েছি। তাহলে এটা সলভ করে কত হবে? এটা হচ্ছে 90 + 5, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 95। তাহলে সংখ্যাটি কিন্তু কত পেলাম? 95 পেলাম। তাহলে এখানে আমরা লিখে দেখাই, এই যে আমাদের সংখ্যাটা হচ্ছে আমাদের 95, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, সংখ্যাটি পেয়ে গেছি 95।
6 নম্বরটা দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমাদের রাশিটা আছে পি স্কোয়ার প্লাস পি মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো কীভাবে আমরা করছি, পি স্কোয়ার আমরা রেখে দিলাম প্লাস, এবার এই যে দুটো আছে এখানে আমরা পুরো মিডিল ফ্যাক্টর টাইপে কাজ করব। আমরা যে বড়টা আগে লিখবো এ প্লাস 2, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে বড় থাকবে তাকে আগে নিবা আর মাইনাস নিয়ে নিবা, তারপরে ছোটোটা নাও এ প্লাস 1, ছোটো আছে, আর এখানে পি আছে, এখানে পি আমরা বসিয়ে দিলাম। দেখো এখানে মাইনাস হতে পারে প্লাস হতে পারে, প্রয়োজন মতো আমাদের নিতে হবে। দেখো মাইনাসটা নিয়ে দেখো আমাদের এই সরলটার জন্য এটা 1 হয়, আর 1 হলে পরে পি চলে আসবে, কারণ পি এর এখানে সহগটা 1 আছে। দেখো তো 1 কি আসছে, দেখো এটা মাইনাসে প্লাসে কেটে যাবে, আর এটা 2 আছে -1 হয়ে যাবে, তো 2 থেকে 1 চলে হলো 1, তো এই মানটা আমাদের 1 আসছে, তাহলে 1 পি মানে এই যে পি দাঁড়াবে আমাদের। তো এই সরলটা ঠিক আছে, বড় থেকে ছোটো বিয়োগ করলে আর এখানে পি নিলে পরে এই মধ্যেটা আমাদের চলে আসবে, মিডিল ফ্যাক্টর জাস্ট এটা করা হয়েছে। আবার এটা এই দুটো আমরা কি লিখে দেবো, যে দুটো আছে এ প্লাস 1 আর এ প্লাস 2, এটা আবার বসে যাবে আবার। চলো মিডিল ফ্যাক্টর যেভাবে আমরা এবার বন্ধনী উঠিয়ে গুণ করে নিতাম, তাহলে আমরা এখানেও গুণ করে নেব, পি স্কোয়ার থেকে গেল এ প্লাস 2 ইন্টু পি মাইনাস এ প্লাস 1 ইন্টু পি, পিটা দুজনের সঙ্গে গুণ করে দিলাম, আর এখানে যেটা আছে সেটা বসিয়ে দিলাম। এখন দেখো এই দুটো থেকে আমরা কী কমন নিয়ে নেবো, পি কমন নিয়ে নেবো, তাহলে পি পরে থেকে গেল, এটা দুটো পি আছে একটা পি থাকবে, আর এখানে এ প্লাস 2 থেকে যাবে, পি তো চলে যাচ্ছে কমন, আর এখান থেকে দেখো এ প্লাস 1 কমন নিতে পারবো, তাহলে এ প্লাস 1 কমনটা নিয়ে নিলাম, এখানে পি থেকে যাবে, আর এখানে এই যে মাইনাস মাইনাসে এটাকে প্লাস করতে পারবা, খেয়াল করবা কিন্তু দেখো মাইনাস কমন নিয়েছে এখানে দুটো থেকে মাইনাস কমন, তাহলে এটাতে আমাদের এটা প্লাস হয়ে গেলো, এই জায়গাটা পাশে গেলো পি, আর এই যে মাইনাসটা মাইনাসে এখানে প্লাস করে দিলাম আমরা, আর এটা তো চলে গেছে কমন চলে এসেছে, আমাদের থেকে গেলো এ প্লাস 2, তাহলে এখানে আমরা এ প্লাস 2 লিখে দেবো। ঠিক আছে, মিডিল ফ্যাক্টর যেটা দেখতাম যে এই জিনিসটা বন্ধনীর মধ্যে আমাদের সমান দাঁড়াবে, দেখো সমান আমাদের হয়ে গেছে, তাহলে আমরা লিখে দেবো পি প্লাস এ প্লাস 2, এটা আমাদের কমন চলে গেলো দুটো থেকে, আর পরে কে থাকলো, আমাদের এখানে পি মাইনাস এ প্লাস 1, এটা আমাদের পরে থেকে গেল। এখন আমরা কী করবো, একটা বন্ধনী করে নেব, পি প্লাস এ প্লাস 2, আর এখানে পি দেখো এখানে দেখো মাইনাসটা ভিতরে ঢুকবে, তাহলে মাইনাস এ -1 হয়ে যাবে। ঠিক আছে, যখন এই বন্ধনী উঠাবা মাইনাস থাকলে কী হবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, তাহলে এই যে আমাদের দাঁড়িয়ে গেল উৎপাদকের বিশ্লেষণটা, এভাবে আমাদের ভেঙে করতে হবে। এবার দেখো 6 অথবাটা, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে দেখো যে রাশিটা আছে আমাদের a-1 এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a-2, এভাবে আমাদের রাশিটা দেওয়া আছে। তো দেখো আমরা কীভাবে উৎপাদকে বিশ্লেষণটা করছি, তাহলে আমাদের করতে হবে কি, এটা তো মিডিল ফ্যাক্টর আছে, মিডিল ফ্যাক্টর অনুযায়ী করতে হবে, আগেটা যেভাবে করালাম ওই টাইপেরই আছে। দেখো তাহলে আমাদের প্রথমটা যেটা আছে সেটা লিখে দাও, এই যে এটা লিখে দিলাম, আর মধ্যে আমরা ভাঙাবো। তো এদের মধ্যে বড় দেখো তো বড় কে আছে, দেখো যেহেতু মাইনাসগুলো আছে তো বড় তোমাকে এটাকে ভাবতে হবে a-1 a-2, এটা বড় হবে, তাহলে আগে বড়টা লেখো a-1, তারপর এখানে মাইনাস দিয়ে দাও, আর তারপরে এই ছোটোটা a-2 নাও, আর এখানে এক্স আছে এক্স লিখে দাও। এবার দেখো তো আমাদের এখানে কত দরকার, এখানে আমাদের 1 দরকার, তো কেটে যাচ্ছে, তাহলে 1 কি আসছে, দেখো এটা -1, এটা আমাদের +2 হয়ে যাবে, তা +2 থেকে -1 চলে গেলো 1, তো এই সরলটা তোমরা কিন্তু 1 পেয়ে যাবা, 1 পেয়ে গেলে আমাদের 1x মানে x পাবা, আর মাইনাস তো আছে, দেখো এটা কিন্তু ফিরে আসবে x ফিরে আসবে -x। ঠিক আছে, আর এটা যেটা ছিল এখানে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, এটার মিডিল ফ্যাক্টর আছে, মিডিল ফ্যাক্টর নিয়মে করা হয়েছে, ঠিকঠাক তোমরা ভালো করে বুঝো। আচ্ছা এবার আমরা কী করবো, এক্সটা ভেঙে নেবো, এক্সটা গুণ হবে এর সঙ্গে প্লাস a-1 এস স্কোয়ার মাইনাস a-1 ইন্টু এক্স হয়ে যাবে, আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে, দেখা যাচ্ছে মাইনাসে প্লাস, আর a-2 ইন্টু এক্স, আর এদিকে আমাদের a-2 আবার ছিল। তো এখন আমরা কমন নেব দুটো থেকে, তো এখান থেকে কমন যাচ্ছে, দেখো তো a-1 মিলছে, আর এক্সও কমন যাচ্ছে, তাহলে আমরা a-1 আর এক্স এই দুটো কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের পরে থাকলো কি, এখানে এক্স থাকে গেলো, আর এখানে আমাদের এটা চলে এসেছে, তাহলে এটা আমাদের 1 পরে থেকে গেল। ঠিক আছে, এবার প্লাস, এবার এখান থেকে দেখো তো কী কমন যাচ্ছে, a-2 কমন যাচ্ছে, তাহলে আমরা a-2 কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের এখানে এক্স পরে থেকে গেল, প্লাস মাইনাসে মাইনাস, এটাতে চলে আসলো, এটা 1 থেকে গেল। আচ্ছা লক্ষ্য করো এই দুটো কিন্তু আমাদের মিলে গেছে, তাহলে x-1 আমরা আবার কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের কে পরে থেকে গেল, আমাদের এই যে দুজন পরে থেকে গেল, তাহলে এখানে আমাদের থাকলো a-1 ইন্টু এক্স আর প্লাস a-2। ঠিক আছে, এটা আমাদের পরে থেকে গেল। এখন আমরা একটা বন্ধনী করে নেবো x-1, তাহলে এখানে একটা বন্ধনী করলে দেখো তো এক্সটা গুণ হয়ে যাবে, এটা হবে আমাদের ax - x প্লাস a-2
বাস এটাই আমাদের কিন্তু অ্যান্সার। এই যে উৎপাদকে আমরা ভাঙলাম, উৎপাদকে বিশ্লেষণ করে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম এটা। ঠিক আছে, এখানে কিন্তু যোগ বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আমাদের রেখে দেবো এই যে অ্যান্সারটা। তো এটা আমাদের অ্যান্সার। 7-এর 1-এটা দেখো আমাদের এখানে কী আছে। তো 7-এর 1-এটা আমরা দেখতে পাচ্ছি উপপাদ্য আছে, এটা উপপাদ্য 15 আছে। তো এখানে উপপাদ্যটা আছে, প্রমাণ করো সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এই উপপাদ্যটা আমরা প্রমাণ করে দেখাবো। দেখো, তার আগে আমরা প্রমাণ দেখানোর জন্য সামুদ্রিকের চিত্র একটা আঁকতে হবে। তো আমরা প্রথমে সামুদ্রিকের ছবি একটু আঁকবো। তাহলে এই যে দেখো আমরা একটা সামুদ্রিকের ছবি আঁকছি। তাহলে এ বি সি ডি, ঠিক আছে, এই যে এ বি সি ডি একটা আমরা লিখলাম, সামুদ্রিক লিখলাম। এবার সামুদ্রিকের দুটি কর্ণ আমরা তৈরি করছি। এই যে কর্ণ, একটা এসি কর্ণ, একটা বিডি কর্ণ। আর কর্ণ দুটি ছেদ করেছে কোথায়? ও বিন্দুতে ছেদ করেছে কর্ণ দুটি। তাহলে এখানে আমরা কি কি কাজ করলাম সেটা আমরা লিখে নেব। তো আমরা ধরবো যে এবিসিডি একটি সামুদ্রিক এবং সামুদ্রিকের দুটি কর্ণ এসি আর বিডি। আর এখানে দেখো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এরা প্রমাণ করে দেখাতে হবে আমাদের। তাহলে আমরা এখানে লিখব ধরি এবিসিডি একটি সামুদ্রিক, এবিসিডি একটি সামান্তরিক, যার কর্ণ এসি ও বিডি কর্ণ দুটি। ঠিক আছে, এই যে এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এটা আমরা ধরে দিয়ে লিখে নিলাম। এবার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে দেখো এখানে কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করে মানে ও এ সমান সমান ওসি দেখাতে হবে আর ও বি সমান সমান ওডি দেখাতে হবে। তার আমাদের প্রমাণ করতে হবে ও এ সমান সমান ওসি এবং ও বি সমান সমান ওডি। এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সমদ্বিখণ্ডিত করা মানে কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত করবে কখন? যখন এই যে দেখো এই অংশটা সমান হবে আর এই অংশটা সমান হবে, সমান দুভাগে ভাগ হয়ে যাবে দুটি কর্ণ। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে হবে। এটা যে প্রমাণ করে দেখাতে পারি তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণিত। এটা কিন্তু 15 নম্বর উপপাদ্য, খুব ভালো উপপাদ্য। চলো দেখো আমরা কী করে প্রমাণ দেখাচ্ছি। অঙ্কন নাই এখানে আমাদের প্রমাণে, আমরা একবারে কিসে চলে যাবো? আমরা প্রমাণে চলে যাবো। তা আমরা লিখব প্রমাণ বলে হেডিং। দেখো প্রমাণ বলে আমরা হেডিং করে নিলাম। তো এখন আমরা দেখো আমরা ত্রিভুজ থেকে দুটো এই যে সামুদ্রিক আছে, এই সামুদ্রিক থেকে দুটো ত্রিভুজ তুলে নেব। ত্রিভুজ আছে এওডি আর ত্রিভুজ বিওসি। ঠিক আছে, চলো আমরা লিখব ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি। এই ত্রিভুজটা বিওসি এর এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে দেখাবো। আর দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে গেলে 3টে শর্ত আমাদের সমান দেখাতে হবে। ঠিক আছে, দেখো 1 নম্বর শর্ত আমরা কি দেখাতে পারি? 1 নম্বর শর্ত আমাদের দেখাবো যে এডি সমান সমান বিসি। কেন এরা সমান? কারণ সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়। ঠিক আছে, এটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। ঠিক আছে, বিপরীত বাহু। সামুদ্রিকের বিপরীত বাহুর জন্য আমরা এডি সমান সমান বিসি দেখাতে পারবো। এবার দেখো এখানে এই যে কোণগুলো আছে, এই যে এই কোণটা আর এই কোণটা আমরা সমান দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে 2 নম্বরে আমরা দেখাবো কোণ এওডি সমান সমান কোণ বিওসি। এই কোণ দুটো সমান হবে, দুটি সরলরেখা একটা বিন্দু ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হয়, বিপ্রতীপ কোণ কী হবে? সমান হবে। এরা কেন সমান? কারণ বিপ্রতীপ কোণ, এরা বিপ্রতীপ কোণ। ঠিক আছে, এই জন্য সমান। 3 নম্বরটা আর একটা শর্ত আমরা সমান দেখে দিই। দেখো এখানে এই ত্রিভুজের, এটা ত্রিভুজ নিই, এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা আমরা সমান দেখাতে পারবো, এরা একান্তর কোণ বলের সমান দেখাতে পারবো। তো এই দুটো বাহু সমান্তরাল, আর বিডিটাকে যদি ভেদক নিই তাহলে এই দুটো কোণ একান্তর কোণ হয়ে যাবে সমান্তরাল সরলরেখার দুটির। তো একান্তর কোণ কী হয়? সমান হয়, যেহেতু এখানে সমান্তরাল আছে। তাহলে এখানে কোণ দেখাবো এই যে এই কোণটা এই ত্রিভুজের, এটাকে আমরা এডিও বলে দিই। তাহলে এডিও এই কোণটার সঙ্গে সমান হবে এই ত্রিভুজে এই কোণটা, মানে এটাকে বলবো ওবিসি। তাহলে
বিসি এটা আমরা সমান দেখাতে পারলাম। কারণটা কি, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং ভেদকটাকে আমরা বিডি নিয়ে নিলাম, ভেদক বিডি। ঠিক আছে, এই জন্য আমাদের কী হয়ে গেল, এই দুটো কোণ সমান হয়ে গেলো, একান্তর কোণ। তাহলে এরা একান্তর কোণ, কিন্তু কী কোণ এখানে বলে দেবো, এরা একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ বলে এরা কিন্তু সমান হয়ে গেল। আচ্ছা, তাহলে ত্রিভুজে দেখো, এই যে দুটো ত্রিভুজের তিনটা শর্ত সমান, তাহলে দুটো ত্রিভুজে কী বলতে পারবো আমরা, সর্বসম বলে দেবো। তাহলে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। ঠিক আছে, তা দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে সর্বসম ত্রিভুজে অনুরূপ যে বাহুগুলো আছে, এই যে অনুরূপ বাহুগুলো, এরা কিন্তু সমান হবে। তো চলো আমরা অনুরূপ বাহুগুলো সমান দেখিয়ে দেবো। ও এ সমান সমান ও সি বলতে পারবো, এবং ও বি সমান সমান আমরা ওডি বলতে পারবো। দেখো তো, এটাতে প্রমাণ করতে বলেছিল। তারা যদি সমান হয়ে যায়, তাহলে এই যে কর্ণ দুটি কী করেছে, সামুদ্রিক কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু বলে দিই। অতএব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো আমরা প্রমাণ করলাম, লিখে দেব প্রুভড। ঠিক আছে, এভাবে আমাদের প্রমাণটা করতে হবে। দেখো 7-এর 2 নম্বরটা, তো 7-এর 2 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা উপপাদ্য আছে। তাহলে এটা উপপাদ্য 16 নম্বর উপপাদ্যটা আছে। এর আগে তা উপপাদ্য 15 নম্বরটা প্রমাণ করে দেখালাম। এবার দেখাবো আমরা 16 নম্বর উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো। তো দেখো, এখানে উপপাদ্যটা বলছি, প্রমাণ করো কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে। আচ্ছা, তো দেখো তো, আমাদের আগে চতুর্ভুজ বলেছে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান বলেছে, আর সেই চতুর্ভুজটিকে একটি সামুদ্রিক দেখাতে বলেছে। তাহলে প্রথমে আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো চতুর্ভুজ অঙ্কন করব, সামুদ্রিক আকারের মতনই অঙ্কন করব। চলো চতুর্ভুজটা আমরা তৈরি করে নিই। এই যে দেখো, আমাদের একটা চতুর্ভুজ, এবার আমরা একটা চতুর্ভুজ তৈরি করলাম, নাম দিয়ে দেবো এটা এ বি সি আর ডি। তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করে দিলাম। তা চলো কী করলাম আমরা, এখানে আমরা লিখে নেব। ঠিক আছে, প্রশ্নে আমাদের চতুর্ভুজ বলেছিল, তাই এ বি সি ডিতে বলে নিই, আমরা একটা ধরি লিখব। তা লিখব ধরি এ বি সি ডি একটি কি চতুর্ভুজ। ঠিক আছে, এ বি সি ডি একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান বলেছে, যার বলবো এ বি সমান সমান ডিসি, যার এ বি সমান সমান ডিসি এবং এডি সমান সমান বিসি, ঠিক আছে, এই বিপরীত বাহুগুলো সমান। এবার আমাদের কি প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এই যে চতুর্ভুজটা আছে এটাকে সামুদ্রিক দেখাতে বলেছে। তা আমরা লিখব প্রমাণ করতে হবে যে, তো আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সি ডিটা কি, এই চতুর্ভুজটা একটা সামুদ্রিক। তো প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। ঠিক আছে, এটাই তো আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ করার আগে আমাদের অঙ্কন প্রয়োজন পড়বে। তাহলে আমি আগে আমরা অঙ্কনটা করে নেব। দেখো, অঙ্কনটা আমরা এখানে করি। আমাদের শুধু বিডি কর্ণ টানতে হবে। তাহলে বিডি কর্ণটা টেনে নিই। এই যে বিডি কর্ণ আমরা টেনে নিলাম। তাহলে এখানে আমরা কি করলাম, যে বিডি কর্ণ টানা হলো, ঠিক আছে, এটা আমাদের অঙ্কন। আচ্ছা, এবার চলে যাবো প্রমাণে। এই যে আমাদের প্রমাণ। তাহলে প্রমাণটা আমরা দেখো কীভাবে দেখাবো। আমরা প্রথমে এই দুটো ত্রিভুজ আমরা তুলে নেব, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে দেখাবো। তো চলো এই দুটো ত্রিভুজকে তুলে নিই। তারপর ত্রিভুজ দেখতে পাচ্ছি এটা, এই ত্রিভুজটা এ বি ডি বলবো। তাহলে এ বি ডি ও ত্রিভুজ, এই ত্রিভুজটা সিবিডি বলি, সিবিডি। ঠিক আছে, এই যে একটা ত্রিভুজ সিবিডি। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে তিনটা শর্ত আমরা সমান দেখাতে হবে। দেখো, 1 নম্বর শর্তটা কি দেখাবো,
দেখো আমরা এই ত্রিভুজে এই বাহুটা আর এই ত্রিভুজে এই বাহুটা সমান বলতে পারবো, যেহেতু এখানে আমাদের দেখো দেওয়া আছে এই যে এডি সমান সমান বিসি। তাহলে আমরা এখানে এডি সমান সমান বিসি দেখাতে পারলাম। আর 2 নম্বর আমরা এই ত্রিভুজে এই বাহুটা সমান দেখাতে পারবো, এটা আমাদের প্রদত্ত প্রশ্ন অনুসারে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারবো এ বি সমান সমান ডিসি। ঠিক আছে, এটা কেন সমান এখানে বলে দেবো প্রশ্নানুসারে এরা দুজন কিন্তু সমান হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো তাহলে এরা দুজন সমান পেয়ে গেলাম। এবার 3 নম্বর শর্ত এই যে বিডি সাধারণ বাহু, দুটো ত্রিভুজের বিডি বাহু। তাহলে এখানে বিডিকে বলে দেব সাধারণ বাহু, সাধারণ বাহু। দেখো 3টি শর্ত আমাদের সমান দেখাতে পারলাম। তাহলে দুটো ত্রিভুজকে কী বলে দেবো, এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ সিবিডি। ঠিক আছে, এই যে দুটো ত্রিভুজ সর্বসম পেয়ে গেলাম। এখন দুটো ত্রিভুজ যদি সর্বসম পেয়ে যায়, তাহলে এই যে দেখো একান্তর যে কোণগুলো আছে, এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা, একান্তর কোণগুলো কিন্তু সমান হবে। সর্বসম ত্রিভুজের একান্তর কোণ সমান পাওয়া যায়। তাহলে এখানে দেখো কোণ, আমরা এই কোণটা যে বলি এডিবি সমান সমান, তাহলে এটা কোণ নিব, এটাকে আমরা সিবিডি বলে দেব, সিবিডি সমান হবে। এবং এবার দেখো তো এই যে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ সমান হবে। এবং কোণ সিডিবি সমান সমান হবে কোণ এই যে এটা কোণ হবে। তাহলে এ বিডি বলে দেব, এ বিডি। এরা কেন সমান এরা বলে দেব, যেহেতু ঠিক আছে, যেহেতু সর্বসম ত্রিভুজের একান্তর কোণ, যেহেতু সর্বসম ত্রিভুজের একান্তর কোণ, ঠিক আছে, এই যে আমাদের তার জন্য এটা সমান হয়ে গেল। এখন দেখো একান্তর কোণগুলো কিন্তু সমান। তাহলে একান্তর কোণ যদি সমান হয়, তা লক্ষ্য করো তো এই যে আমাদের বিডিটা ভেদক আছে, তাহলে এই যে আমাদের যে বাহুগুলো আছে এই যে এডি আর এই যে বিসি, ঠিক আছে, এর জন্য এরা যদি সমান, তাহলে এর জন্য আমরা এডি সমান্তরাল বিসি বলতে পারবো। আর এই কোণগুলো সমানের জন্য এ বি সমান্তরাল ডিসি বলতে পারবো। তাহলে এখান থেকে একান্তর কোণ সমানের জন্য আমরা বলে দেব, এখানে বলে দেব যেহেতু একান্তর কোণগুলি সমান, যেহেতু একান্তর কোণগুলি সমান, তার জন্য দেখো তো অতএব দিয়ে আমরা বলতে পারবো, দেখো এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, দেখো এই যে কোণটা একান্তর কোণ সমান বলে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে, সমান্তরালের ধর্মই আছে এটা। তাহলে এডি সমান্তরাল বিসি এবং দেখো এই কোণটার এই একান্তর কোণটা সমান বলে এই যে এবি বাহুটাও সমান্তরাল হবে ডিসির সঙ্গে, এবং এবি সমান্তরাল আমরা ডিসি বলতে পারবো। ঠিক আছে, একান্তর কোণ সমান বলে আমরা এই যে এডির সঙ্গে সমান্তরাল বিসি বলতে পারলাম, আর এবির সঙ্গে সমান্তরাল ডিসি বলতে পারলাম। আর কোনো চতুর্ভুজের যে বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে সেই চতুর্ভুজটা কী হয়ে যায়, সমান্তরাল হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো যেহেতু এবি সিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি কি সমান্তরাল, তাহলে অতএব এবিসিডি একটি সামান্তরিক। অতএব এবিসিডি একটি সামান্তরিক। দেখো আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে, তা আমরা লিখে দেবো প্রুভড, আমরা প্রমাণ করে দিলাম। খুব ভালো উপপাদ্য, একদম দুটো উপপাদ্য প্রমাণ করে দিয়েছি। তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো, কোনো জায়গায় সমস্যা হলে তোমাদের যে ডাউট হয় যে কোনো জায়গায় বুঝতে না পারো, তাহলে কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবো, আমি ভালো করে বুঝিয়ে দেবো। একদম প্রদীপ স্যার ক্লাস নিচ্ছে, এভাবে জ্যামিতির অঙ্ক, উপপাদ্যের অঙ্ক কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাবা না, যেটা আমার চ্যানেলে পাবা, প্রদীপ স্যারের চ্যানেলে পাবা। তাহলে তোমাদের
আমার ভিডিওগুলো লাইক করতেই হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, এবং যারা নতুন আছো তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলে যাবো আমরা পরের অঙ্কগুলোতে। এবার দেখো 8এরটা আমরা দেখে নেব প্রশ্নটা কী বলছে। 8এর প্রশ্নটা এখানে বলছে, দেখো প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, খুবই ভালো একটা প্রয়োগ আছে, এটা একটা প্রয়োগ। তো আমাদের রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। চলো তার আগে আমাদের একটা রম্বসের চিত্র আঁকতে হবে। আমরা তো রম্বসের ছবি আঁকছি। তো রম্বসের বাহুগুলি সমান হয়, আর রম্বস একটি বিশেষ একটা সামান্তরিক, সেভাবে আমাদের ছবি রাখতে হবে। তাহলে আমরা এই যে একটা রম্বস আছে, দেখো বাহুগুলি যেন সমান হয়ে যায়। তো আমাদের মোটামুটি একটু আইডিয়া করে নিতে হবে। তো রম্বসের নামটা আমরা নিয়ে নেব পি কিউ আর এস নাম নিলাম। এবার এখানে দেখো দুটি কর্ণ আমরা যোগ করে নেব রম্বসের। তো রম্বসের কর্ণ দুটি এখানে দেখো পি আর কিউ এস, এই যে, ঠিক আছে। তো আমাদের এখানে বলেছে যে রম্বসের যে কর্ণদ্বয়, এই যে কর্ণ দুটি পি আর কিউ এস পরস্পর সমদ্বিখণ্ডিত করবে এবং সমকোণে। সমকোণে মানে একটা কোণকে আমাদের কি 90 ডিগ্রি দেখাতে হবে, 90 ডিগ্রি। একটা কোণকে যেহেতু 90 ডিগ্রি দেখাতে পারি, আর কর্ণগুলো যেহেতু সমদ্বিখণ্ডিত করে, এখানে কর্ণগুলো ধরো ও বিন্দুতে ছেদ করেছে, এই যে ও বিন্দু, তাহলে আমাদের কি হবে, উপপাদ্যটা প্রমাণিত হবে। তাহলে আমাদের ওপি সমান সমান ও আর সমদ্বিখণ্ডিত করা মানে ওপি সমান সমান ও আর দেখাতে হবে, ও কিউ সমান সমান ও এস দেখাতে হবে, আর একটা কোণকে 90 ডিগ্রি দেখাতে হবে। তখনই আমরা বলবো যে হ্যাঁ, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো চলো আমরা প্রমাণটা দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে তো পি কিউ আর এস নাম ছিল না, তো আমরা ধরেছি এগুলো, তো লিখবো ধরি দিয়ে শুরু হবে আমাদের অ্যান্সারটা। তো আমরা প্রথমে লিখবো ধরি। ধরি পি কিউ আর এস একটি রম্বস, পি কিউ আর এস একটি রম্বস, যার পি আর ও কিউ এস, যার পি আর ও কিউ এস কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তা দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, আমরা লিখব প্রমাণ করতে হবে যে, আমাদের বলেছে কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করবে মানে ওপি সমান সমান ও আর দেখাতে হবে, ওপি সমান সমান ও আর এটা দেখাতে হবে, কমা আর দেখাতে হবে কি ও কিউ সমান সমান ও এস এটা দেখাতে হবে, এবং সমকোণে বলেছে। তাহলে আমরা এই যে একটা কোণ আমরা নিয়ে নিলাম এখানে পিওএস, এই কোণটা পিওএস, এই কোণটাকে আমরা 90 ডিগ্রি দেখাবো, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের প্রমাণ দেখালে উপপাদ্যটা মানে প্রয়োগটা, এটা উপপাদ্য না, এটা প্রয়োগ আছে, এটা আমাদের প্রমাণ হয়ে যাবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তা চলো আমরা প্রমাণে চলে যাই। এখানে অঙ্কন নাই, একবারে প্রমাণে চলে যাব। তা প্রমাণ বলে হেডিং করে দিলাম। দেখো প্রমাণটা আমরা কীভাবে দেখাবো। আচ্ছা, আমাদের জানতে হবে রম্বস কিন্তু একটি সামুদ্রিক, তাই না। তা আমরা বলবো যে যেহেতু রম্বস একটি সামুদ্রিক, ঠিক আছে, রম্বস একটি কি সামান্তরিক, ওকে। তাহলে যেহেতু রম্বস একটি সামুদ্রিক, আর আমরা জানি, আর আমরা জানি যে সামুদ্রিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে পরস্পর। তো আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়, ঠিক আছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, পরস্পর সমদ্বিখণ্ডিত করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে আমাদের, তাহলে আমাদের দেখো রম্বসটা কিন্তু সামুদ্রিক হয়ে গেল। তাহলে আমরা এখানে পি কিউ আর এস একটা কী বলে দেবো, সামুদ্রিক বলে দেবো। তাহলে অতএব, আচ্ছা, তার সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে দেখো
PQRS একটি সামুদ্রিক, এটা না লিখে আমরা অতএব দিয়ে দেখো সামুদ্রিকের যেটা ধর্ম, সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে বলে আমরা OP সমান OR আর OQ সমান OS আমরা দেখাতে পারবো। একদম সামুদ্রিকে যেভাবে প্রমাণ দেখিয়েছি, যেহেতু রম্বসটা একটা সামুদ্রিক হয় আর সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তার জন্য আমরা বলে দিতে পারবো যে দেখো OP সমান OR এবং OQ সমান OS। দেখো আমরা এটা প্রমাণ করে দিলাম, প্রুভ করে দিলাম এটা। তাহলে এটা প্রুভ হয়েছে। এবার আমাদের দেখাতে হবে এই যে এটা, এই যে একটা কোণকে 90 ডিগ্রি দেখাবো। তা একটা কোণকে 90 ডিগ্রি দেখানোর জন্য আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাবো। তাহলে লিখবো এখন আমরা কি বলবো, ত্রিভুজ। এখন ত্রিভুজ নিয়ে নেব POQ ও ত্রিভুজ নেব এটা POS এর। তাহলে সর্বসম দেখাতে গেলে 3টা শর্ত সমান দেখাতে হবে। দেখো 3টা শর্ত কী আছে, OP সাধারণ বাহু, OP সাধারণ বাহু। তাহলে OP আমরা সাধারণ বাহু দেখে দিলাম। আর কি সমান দেখাতে পারবো, দেখো এখানে আমরা দেখাতে পারবো এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান হবে, কারণ রম্বস যেহেতু। তাহলে আমরা PQ সমান আমরা PS দেখাতে পারবো, ঠিক আছে। তাহলে বলবো যেহেতু রম্বস, যেহেতু PQRS একটি রম্বস, রম্বসের বাহুগুলো সব সমান হয়, তাহলে PQ সমান PS হবে। ওকে, আর একটা শর্ত আমাদের সমান দেখাতে হবে। দেখো এই ত্রিভুজ এই বাহুটা আর এই ত্রিভুজ এই বাহুটা আমরা সমান দেখালাম। তাহলে এখানে 3 নম্বর শর্তে আমরা নিয়ে আসি। 3 নম্বর শর্তে বলবো OQ সমান OS, ঠিক আছে। এই যে আমরা প্রমাণ করলাম, আগে প্রমাণিত করা হয়েছে, প্রমাণিত হয়েছে। দেখো আমরা প্রমাণটা করলাম, এই যে OQ সমান OS, এই যে OQ সমান OS, তারা সমান আছে। তাহলে দুটো ত্রিভুজ হয়ে গেল আমাদের সর্বসম। ত্রিভুজ POQ সর্বসম ত্রিভুজ POS, ঠিক আছে। এই দুটো ত্রিভুজ সর্বসম। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো আছে, যে এই যে কোণটা আছে, এই কোণটা আমরা কি বলবো, সমান বলে দেবো। তাহলে এখানে দেখাচ্ছি, আচ্ছা এইখানে আমরা দেখি, এই জায়গায় চলে আসি, ঠিক আছে। তাহলে অতএব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান। আমরা এই যে POQ সমান আমরা বলে দেবো কোণ POS, এরা সমান, ঠিক আছে। এবার দেখো এবং দেখো তো এই যে কোণগুলো, এই যে যোগফল, দুজনের যোগফল আমরা 180 ডিগ্রি বলতে পারবো। এবং POQ প্লাস কোণ POS, এতে যোগফল কত হবে, 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি, যেহেতু QSটা কি একটা সরল রেখাংশ, তাই না। সরল রেখাংশ হওয়ার জন্য এই যে পুরো কোণটা কী হবে, 180 ডিগ্রি হবে, সরল কোণ যারা 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো তো এরা দুজন সমান। তাহলে এখানে এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, POS বসিয়ে দিলাম। POQ জায়গায় POS বসিয়ে দিলাম, দুটো কোণ তো সমান। তাহলে এখানে POS সমান 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা 2 কোণ POS বলে দেবো, একই কোণ যোগ হয়ে গেল। তাহলে এখানে 180 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করে দাও, দেখো 90 ডিগ্রি। আমরা কিন্তু পেয়ে গেলাম কোণ POS, কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি। এটাতে আমাদের দেখাতে বলেছিল। তাহলে আমরা বলতে পারবো যে এই যে PQRS যে আমাদের যে রম্বসের, তাহলে এই রম্বসের কিন্তু কর্ণদ্বয় কী করেছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, এটা আমরা বলতে পারবো। তা কোথায় বলবো আমরা, এই জায়গায় বলে দিই। তাহলে অতএব রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো আমরা প্রমাণটা করে দিলাম, প্রুভড, ঠিক আছে। আমরা এইভাবে প্রমাণটা করতে পারবো। খুব ভালো একটা প্রয়োগ, ঠিক আছে। ভালোভাবে দেখো, খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষায় এগুলো কিন্তু আসবে। তো চলে যাবো আমরা, লাস্ট অঙ্ক আছে আমাদের, এটা 8-এরটা। 9 অঙ্কটা আমাদের আজকে ক্লাসের শেষ অঙ্ক। তো 9 অঙ্কটা আমরা দেখাবো।
তো 9 নম্বর অঙ্কে চলে আসলাম। তো আজকের ক্লাসের শেষ অঙ্কে চলে এসেছি। তো আমরা শেষ অঙ্কটা করাবো। তো খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস দিলাম তোমাদের, পুরো ফুল ক্লাস একদম সম্পূর্ণ পাঠ। যে স্কুল যে একটা তোমাদের দেখালাম পেজ নাম্বার 167 পাতা স্কুল 1, তো এই স্কুলের সম্পূর্ণ অঙ্কগুলো কিন্তু করে দিয়েছি। লাস্ট অঙ্কটা বাকি আছে, এই অঙ্কটা আমরা করে দেখিয়ে দেবো। তো তোমাদের যেটা বলবো যে ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমাদের তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এরকম আমার ক্লাস পাওয়ার জন্য। তো আজকের ক্লাসের শেষের অঙ্কটা আমরা করাবো। দেখো অঙ্কটা কী বলছে আমাদের এখানে দেখাতে বলেছে। দেখো যে 4টি বিন্দু দেওয়া আছে 2,5, 5,9 আর 9,12 আর 6,8। এই যে 4টি বিন্দু আছে, বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস তৈরি হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো রম্বস কী জানি আমরা, রম্বস আমরা জানি যে বিশেষ ধরনের সামান্তরিক এবং বাহুগুলি সমান হয়। ঠিক আছে, বাহুগুলি কী হবে আমাদের, বাহুগুলি সমান হবে। এই যে আমাদের একটা রম্বস। দেখো তার রম্বসের নাম দিলাম ABCD। তা রম্বসের বাহুগুলি সমান দেখাতে হবে। আর রম্বসের যে কর্ণগুলি হয়, কর্ণগুলি কিন্তু অসমান হয়। ওকে, তো এখানে 4টি বাহু বের করব আর 2টি কর্ণ বের করব। তো চলো আমরা বাহু আর কর্ণ বের করি। তাহলে এখানে আমাদের এই যে বাহুগুলোকে, এই যে বিন্দুগুলোকে আমরা ধরে নেব। প্রথমটাকে আমরা এটাকে A নিয়ে নিলাম, এটা A বিন্দু। তারপর এটাকে এটা B বিন্দু ধরে নিলাম, এটাকে C বিন্দু, এটাকে D বিন্দু নিয়ে নিলাম। তাহলে আমরা চলো AB বের করি। তাহলে অতএব AB, এই যে 2টি বিন্দুর মধ্যে দূরত্ব যেটা আমাদের নিয়ম, তাহলে ABর মধ্যে দূরত্ব দেখো তো কীভাবে বের করব। এই যে 2 থেকে 5 বিয়োগ, দেখো খুব ভালো সূত্র একটা, 2টি বিন্দুর মধ্যে দূরত্ব 2 বিয়োগ 5 তার বর্গ প্লাস তারপরে 5 বিয়োগ 9, 5 বিয়োগ 9 তার বর্গ, এভাবে করব। তো এখানে সরলটা করে নেব। এখানে আমাদের হয়ে যাবে কত, -3 তার স্কোয়ার, এটা -4 তার স্কোয়ার। তো এটা 9 প্লাস এটা আমরা কত পাবো, এটা আমরা 16 পাবো। তো এখানে আমরা 16 লিখব। তাহলে আমরা √25 পেয়ে গেলাম, এর বর্গমূল 5 পেয়ে গেলাম। দেখবা প্রত্যেকটা বাহু কিন্তু 5 বের হবে। চলো আমরা BC বের করি, BCর মানও 5 পাবো, যেহেতু রম্বস আছে বাহুগুলি সমান আসবে। BC, তাহলে B আর C এর মধ্যে দূরত্ব। তাহলে এখানে দেখো BC, তাহলে 5 থেকে 9 বাদ, 5 - 9 তার হোল স্কোয়ার প্লাস, আর 9 থেকে 12 মাইনাস 9 - 12 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা সরল করব। তাহলে এখানে দেখো তো 9 থেকে 5 চলে গেল, তাহলে -4 তার হোল স্কোয়ার। আর এখানে 12 থেকে 9 গেল, তাহলে -3 তার হোল স্কোয়ার। এখানে আমরা পাচ্ছি 16, এটা পাবো 9, তাহলে যোগ করে 25 বর্গমূল করে 5। BC পেলাম। এবার আমরা চলে আসবো আমরা কাকে, দেখো AB BC CD, এই যে CD বের করব। তাহলে CDটা আমরা বের করে দেখাচ্ছি। তাহলে CD বের করলে দেখো এটা হবে 9 - 6 তার স্কোয়ার প্লাস 12 - 8 তার স্কোয়ার। দেখো এখানে আমরা বিয়োগটা দেখাবো। 9 থেকে 6 চলে গেলে কত হবে, 3, তাহলে 3-এর স্কোয়ার। আর এখানে 12 থেকে 8 গেল, এটা হবে 4, তাহলে এটা হবে 4-এর স্কোয়ার। আচ্ছা এখানে আমাদের 9 পাবো, এটা আমরা 16 পেয়ে যাবো। যোগ করে 25 বর্গমূল করে 5। এবার আমরা বের করবো AD। দেখো AD বলতে যে A আর D, তাহলে এখানে 2 থেকে 6 মাইনাস, 2 থেকে 6 মাইনাস তার বর্গ প্লাস, এবার 5 থেকে 8 মাইনাস, 5 থেকে 8 মাইনাস তার বর্গ। সরল করো। এটা দেখো এটা আসবে -4 তার স্কোয়ার, এটা আসবে -3 তার স্কোয়ার। 16 প্লাস 9 যোগ করে 25 বর্গমূল করে 5। দেখো 4টি বাহু দৈর্ঘ্য সমান চলে এসেছে। এবার আমাদের কর্ণ দুটি দেখাতে হবে। তো চলো আমরা কর্ণ দুটি দেখাচ্ছি। তাহলে আমরা কর্ণ নিব। দেখো এখানে লিখছি কর্ণ আমরা AC নেব, AC। তাহলে AC দেখো A আর C, তার 2 থেকে 9 বিয়োগ, 2 থেকে 9 বিয়োগ তার বর্গ, আর 5 থেকে কত 12 বিয়োগ, তাহলে এখানে লিখব 5 বিয়োগ 12 তার হোল স্কোয়ার। রম্বসের কর্ণ অসমান হবে, ঠিক আছে, মান কিন্তু সমান পাবো না। দেখো অসমান মানই আমরা বের করব। তাহলে এটা হবে কত, এটা বিয়োগ করে আমরা পেয়ে যাব, এটা হয়ে যাবে আমাদের 9 থেকে 2 চলে যাবে। তাহলে 9 থেকে 2 চলে গেলে আমাদের কত হয়, 7 × 2 = 9, তো এটা হবে -7, 7 তার হোল স্কোয়ার। আর 12 থেকে 5 চলে গেল, তাহলে 12 থেকে 5 চলে, এটাও আমাদের 7 হবে, -7 তার হোল স্কোয়ার, তাই না। 7 × 5 = 12 হয়, আর এদিকে 7 × 2 = 9 হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এখানে সরলটা এখানে নিয়ে চলে আসতে হবে।
এইদিকে, তাহলে এখানে আবার লিখে দিই কর্ণ এসি। এসিটা আমরা কত দেখো, এসি দূরত্ব বের করছি, কর্ণ এসি। তো এটা হবে আমাদের 49, এটা হবে 49। তাহলে 49 যোগ করে কত হবে, এটা হবে আমাদের 98। ওকে, এবার দেখো কর্ণ, কর্ণ কাকে বের করব, বিডি। তাহলে বিডিটা বের করি আমরা। তাহলে বি আর ডি, তাহলে 5 থেকে 6 বাদ যাবে, 5 থেকে 6 বাদ তার বর্গ, আর 9 থেকে 8 বাদ প্লাস 9 থেকে 8 বাদ তার বর্গ। এখানে একবার করি আমরা। এখানে দেখো -1, তাহলে 1 পেয়ে যাবো, 1 এর বর্গ 1, এখানেও মাইনাস, এখানে 1 পাবো, তাই এখানে 1। ঠিক আছে, তাহলে এটা আমরা কত পেয়ে যাবো, √2। দেখো দুটো মান কিন্তু অসমান পেয়ে গেলাম। এবার এখানে দেখাবো যেহেতু দেখে বাহুটি কিন্তু সমান পেয়েছি, এ বি সমান সমান বিসি সমান সমান, ঠিক আছে, বিসি সমান সমান, আর বিসির পর কি সিডি, সিডি সমান সমান এডি, এটা সমান পেয়েছি, এবং ঠিক আছে এবং কর্ণ, কর্ণ এসি নট ইকুয়াল টু, তাই না, অসমান যেটা, নট ইকুয়াল টু কর্ণ বিডি। এই যে দেখো দুটি কর্ণ অসমান পেয়েছি, এটাই তো রম্বসের ধর্ম। রম্বস হতে গেলে বাহুগুলি সমান হবে এবং কর্ণগুলি অসমান হবে, তো পেয়ে গেছি। তাহলে আমরা দেখো, তাহলে অতএব আমরা বলে দেব যে প্রদত্ত 4টি বিন্দু রম্বসের কি শীর্ষবিন্দু, যেটা আমাদের বলেছে এখানে। দেখো হ্যাঁ, বিন্দুগুলি যোগ বলে কী পাবো, একটা রম্বস পাবো। তাহলে এখানে বলবো প্রদত্ত বিন্দুগুলি যোগ করে, প্রদত্ত বিন্দুগুলি যোগ করে একটি রম্বস পাওয়া যাবে, একটি রম্বস। ঠিক আছে, একটি রম্বস, আচ্ছা একটি বানানটা একটু ঠিক লিখে লিখি, একটি রম্বস পাওয়া যাবে, বাস আমাদের রম্বস প্রমাণিত হয়ে গেছে। তাহলে লিখে দেবো প্রুভড। তাহলে দেখো আমরা সম্পূর্ণ ক্লাস করে দিয়েছি, একদম ভালো করে দিয়েছি। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো। কোনো জায়গায় কোনো প্রশ্ন যদি অসুবিধা হয়, ডাউট যদি মনে হয় যে প্রশ্নটা বুঝতে পারছি না, তোমরা কমেন্টে মেনশন করো ওই নাম্বারটা, ঠিক আছে, অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা, ঠিক আছে, তারপরে আমি বুঝতে পারবো যে কোন অঙ্কটা তোমাদের সমস্যা হচ্ছে। তাহলে আমি যদি বুঝতে পারি এই অঙ্কগুলো সমস্যা হচ্ছে, তার পরবর্তী ক্লাসে দেখবা যে অঙ্কগুলো রিপিট আসবে, সেই অঙ্কগুলো আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কমেন্ট করে ভুলবা না, এবং ভিডিওতে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করতে হবে বন্ধুদের কাছে। আর যারা নতুন আছো তাদের চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিতে হবে। তো ঠিক আছে, তো তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।